আচ্ছা, সবাই এখনো তো আসে নাই, তবে আমি মনে হয় আচ্ছা ভালো হয়েছে, সবাই আসতে থাকুক। ইন দ্য মিন টাইম গতকালকে যা শেষ করতে পারি নাই ওইগুলো একটু রিভাইজ করতে থাকি, ঠিক আছে? মানে লাস্ট ক্লাসে যেগুলো কথাবার্তা বলতেছিলাম সেগুলো শেষ করতে থাকি। সো গতদিন কিছু টাইপস অফ অপারেটর দেখতেছিলাম, মানে ছোটোবেলায় যেরকম আমরা স্কোয়ার ম্যাট্রিক্স শিখছি, সিমেট্রিক ম্যাট্রিক্স শিখছি, ওরকম টাইপের কিছু টাইপস অফ ম্যাট্রিক্স দেখতেছিলাম যেগুলো আমাদের কোয়ান্টাম কম্পিউটিংয়ে অনেক মানে বারে বারে আসবে, ঠিক আছে? তো তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ হইল, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে সবচেয়ে বড় ক্লাস হইল নর্মাল অপারেটরস। এটার ডেফিনেশন হচ্ছে এন একটা নর্মাল অপারেটর হবে, ধরেন আমি এমনে লিখি, যদি এন ড্যাগার এন সমান সমান এন এন ড্যাগার হয়, ঠিক আছে? এটাই হচ্ছে নর্মাল অপারেটরের ডেফিনেশন। আর এইটার সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি ছিল স্পেকট্রাল ডিকম্পোজিশন। আপনাদেরকে আসলে আচ্ছা ঠিক আছে, স্পেকট্রাল ডিকম্পোজিশন বলতে সবসময় যেটা বুঝবো যে এইরকম টাইপের এইটা যদি কোনো ম্যাট্রিক্স ফলো করে, এন যদি একটা ম্যাট্রিক্স হয় যার জন্য দিস ইজ ট্রু, দেন এনকে সবসময় এভাবে লেখা যায়। আচ্ছা একটা কাজ করি, কে দিয়ে লিখি, ল্যামডা কে, ঠিক আছে? এখানে ল্যামডা কে গুলা হচ্ছে এন এর আইগেন ভ্যালু, আর ই কে গুলা হচ্ছে মানে ই কে গুলা হচ্ছে এন এর আইগেন ভেক্টর। আর ওইটাকে ড্যাগার করলে বেসিক্যালি আপনি এটা পাবেন। আর এখানে আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ই জে আর ই কে অর্থোগোনাল বা অর্থনর্মাল, মানে আইগেন ভেক্টরগুলা অর্থনর্মাল। ডেল্টা জে কে মানে কি? ডেল্টা জে কে মানে হচ্ছে একটা শর্ট হ্যান্ড নোটেশন। যদি জে আর কে সেম হয়, মানে যেমন ধরেন ডেল্টা 1 1 এইটার ভ্যালু 1, বা ধরেন আই গেস অন্য একটা এক্সাম্পল দিই, ডেল্টা 5 5, ঠিক আছে? এটা মানে বোঝায় হচ্ছে মানে এটাকে 55 পড়েন না, জে এর ভ্যালু 5, কে এর ভ্যালু 5, দুইটাই যদি সেম হয় তাহলে 1, আর যদি দুইটা সেম না হয় তাহলে 0, ঠিক আছে? এটা জাস্ট একটা শর্ট হ্যান্ড নোটেশন। দিস জাস্ট বেসিক্যালি মিনস 1 ইফ জে ইজ ইকুয়ালস টু কে, 0 ইফ জে ইজ নট ইকুয়ালস টু কে, ঠিক আছে? জাস্ট একটা শর্ট হ্যান্ড নোটেশন। তো নর্মাল অপারেটরগুলো হচ্ছে সেই সমস্ত অপারেটর যাদের মানে ড্যাগার আর মানে ড্যাগার দিয়ে গুণ করলে আসলে বেসিক্যালি ড্যাগার আগে গুণ করা পরে গুণ করা একই কথা বোঝায়, এবং এদেরকে সবসময় এইভাবে লেখা যায়, ঠিক আছে? অনেকে এইটাকেই নর্মাল অপারেটরের ডেফিনেশন হিসেবে ইউজ করে অনেক বইয়ে, ঠিক আছে? দিস ইজ ইকুইভ্যালেন্ট টু সেইং দিস, ঠিক আছে? কোনো কোনো বইয়ে এরকমও পাইতে পারে নর্মাল অপারেটর হচ্ছে সেই সমস্ত অপারেটর যাদের আইগেন ভেক্টরগুলা অর্থোগোনাল, এবং হ্যাঁ মানে এইটাই আইগেন ভেক্টরগুলা অর্থ নর্মাল। যদি বলি মানে ভেক্টর নর্মালাইজেশন আসলে কোনো ব্যাপার না, কারণ মানে অর্থ নর্মাল মানে কি, যখনই আমি বলবো অর্থ নর্মাল, দিস মিনস হচ্ছে অর্থোগোনাল প্লাস নর্মালাইজড, মানে নর্ম 1, এইটা মানে হচ্ছে নর্ম 1, ঠিক আছে? আর এইটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার, ঠিক আছে? কাইন্ড অফ তো মানে আসলে 2 ডিমেনশন 3 ডিমেনশনে আমরা পারপেন্ডিকুলার বলি, হায়ার ডিমেনশনে অর্থোগোনাল শব্দটা ব্যবহার করা হয়। তো আইগেন ভেক্টরগুলোকে সবসময় নর্মালাইজ করা যাবে, কারণ ধরেন আচ্ছা ওইটার মধ্যে না যায়, মানে আইগেন ভেক্টরের স্কেল নিয়ে কোনো সমস্যা নেই। দ্য মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ মানে এই অর্থোগোনালিটি পয়েন্টটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আইগেন ভেক্টরগুলো যদি অর্থোগোনাল হয়, সবগুলো আইগেন ভেক্টর একজন আরেকজনের সাথে, তাহলেই তারা বেসিক্যালি নর্মাল অপারেটর ফর্ম করে, ঠিক আছে? আচ্ছা এখন কি বলে, এবং এই আইগেন ভেক্টরগুলো বেসিক্যালি বেসিস ফর্ম করে, মানে যে কোনো ভেক্টরকে আপনি আইগেন ভেক্টরের আকারে প্রকাশ করতে পারেন। কোনটা কোনটা এটা 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 বোঝাচ্ছে হচ্ছে আমার আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের ডেফিনেশন, এটা না?
কোনো একটা ভেক্টরের উপরে যদি আমি ম্যাট্রিক্স অ্যাপ্লাই করি ওই ভেক্টরটাই পাওয়া যায়, বাট তার সাথে একটা কোনো কিছু গুণ আকারে আছে, স্কেলার আকারে আছে। সো বেসিক্যালি ডিরেকশন চেঞ্জ হয় না। এটা কিন্তু টিপিক্যাল না, এটা হচ্ছে স্পেশাল কেস। কারণ হচ্ছে ধরেন যেমন আমি যদি বলি রোটেশনের কথা, রোটেশন তো ঘুরায় অন্য ডিরেকশনে দিয়ে দেয়। সো এইটা একটা ভেক্টর ছিল, এটা কমপ্লিটলি ডিফারেন্ট আর একটা ভেক্টর। যেই সমস্ত ভেক্টরকে এরকমভাবে করা যাবে, ঠিক আছে, মানে জাস্ট ট্রান্সফরমেশনের পরেও জাস্ট স্কেলিং হয়, ওই সমস্ত ভেক্টরকে আইগেন ভেক্টর বলে। ওরা খুব স্পেশাল আর কি জিনিস, ঠিক আছে। সো সবাই আর কি আইগেন ভেক্টর হয় না, আইগেন ভেক্টর হাতে গোনা কয়েকটা থাকে, ঠিক আছে। আর নর্মাল অপারেটরগুলোর স্পেশালিটিটা হচ্ছে যে আপনি আইগেন ভেক্টরগুলাই মানে কাইন্ড অফ একটা বেসিস ফর্ম করে। সো যে কোনো ভেক্টরকেই আপনি, যে কোনো র্যান্ডম ভেক্টরকে আপনি আইগেন ভেক্টরের আকারে প্রকাশ করতে পারবেন, ঠিক আছে। আলফা কে ইজ এনি নাম্বার, এটা কিন্তু আইগেন ভ্যালু বলতেছি না, যে কোনো নাম্বার আপনার মনে যা চাই বসান এবং আইগেন ভেক্টরগুলো দিয়ে মানে ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারছেন, মানে এরা বেসিস ফর্ম করে, যেটা বুঝাতে যাচ্ছি। এইটা হচ্ছে আইগেন ভ্যালু ভেক্টরের ডেফিনেশন। এইটা বুঝাচ্ছে, এই লাইনটা বুঝাচ্ছে হলো অর্থ নর্মাল, আর এই লাইনটা বুঝাচ্ছি আমার মানে বেসিক্যালি নর্মাল অপারেটরের বিশেষ বৈশিষ্ট্যটা আছে। এইটাকে স্পেকট্রাল ডিকম্পোজিশন বলে আসলে, ঠিক আছে। সো এখানে অনেকগুলো কথা লিখছি, সো প্রত্যেকটা লাইন এর মিনিং আর কি এইটা, ঠিক আছে। এবার আচ্ছা, তো এরকম কিছু দেখেন, আমি কিন্তু এখানে স্পেশালভাবে ল্যামডার ভ্যালু কি হবে এরকম কিছুই বলি নাই। ল্যামডার ভ্যালু ক্যান বি এনিথিং, এইটা হইতে পারে, কি বলে, কমপ্লেক্স নাম্বার হইতে পারে, মানে a+ib ফরম্যাটের যে কোনো কিছু হইতে পারে, এটা রিয়েল নাম্বার হইতে পারে, এটা 1 হইতে পারে, এটা -1 হইতে পারে, এনিথিং, ইট ক্যান বি এনিথিং, ঠিক আছে। তো এর মধ্যে আমরা আরেকটা জিনিস পড়েছিলাম, ইউনিটারি অপারেটরস, ঠিক আছে। এটাও একটা ক্লাস অফ অপারেটরস, ঠিক আছে, যেটা আমরা প্রথম দেখেছিলাম হচ্ছে আমাদের পস্টুলেটের মধ্যে। তো এইটার ডেফিনেশন দেওয়া হয়েছিল এইভাবে যে ইউ ড্যাগার আর ইউ ইনভার্স সেম কথা, ঠিক আছে। তো আচ্ছা, সব ম্যাট্রিক্সকে কি ইনভার্ট করা যায়? এটা তো আপনারা জানেন যে ইনভার্টেবল ম্যাট্রিক্স বলে কিছু ম্যাট্রিক্স আছে যেগুলোকে মানে ওইটাও একটা ক্লাস অফ অপারেটরস বলতে পারেন, যাদেরকে ইনভার্ট করা যায়। আর কিছু ম্যাট্রিক্স আছে যাদেরকে করাই যায় না, এবং যাদেরকে করা যায় না তাদের সবার ডিটারমিনেন্ট হচ্ছে 0, এবং আপনি যখন ইনভার্ট করতে চান ওই 1/0 চলে আসে, ঠিক আছে। তো করা যায় না। তো ইউনিটারি অপারেটর কিন্তু সবসময় ইনভার্ট করা যায়, কারণ আপনি জাস্ট ড্যাগার, তো মানে ড্যাগার আর ইনভার্স যদি সমান হয়, আপনি বেসিক্যালি ড্যাগার করলেই তো হয়ে গেল ওইটার ইনভার্স, রাইট। এবং ড্যাগার সবাইকেই করা যায়। ড্যাগার মানে রোকে কলাম, কলামকে রো আকারে লেখেন আর কমপ্লেক্স কনজুগেট নেন, ঠিক আছে। তো এই ইউনিটারি অপারেটরগুলা এরাও একটা নর্মাল অপারেটরের সাবসেট, ঠিক আছে। দিস ইজ আ সাবসেট অফ নর্মাল অপারেটরস। নর্মাল অপারেটরস বড় একটা ক্লাস, তার মধ্যে ছোট একটা ক্লাস হচ্ছে ইউনিটারি অপারেটরস। কারণ চেক করে দেখেন এরা এই ডেফিনেশনটা মেনটেন করে, ঠিক আছে না। দেখেন ইউ ড্যাগ, আচ্ছা ইউ ড্যাগার ইউ যদি বসাইতাম, ইউ ড্যাগার মানেই তো ইউ ইনভার্স, এই ইউ ইনভার্স ইন্টু ইউ আইডেন্টিটি দেয়, আবার এদিকে ইউ ইন্টু ইউ ইনভার্স ওইটাও আইডেন্টিটি দেয়। সো এটাও একটা আসলে সাবসেট অফ, কিভাবে লিখবো, দিস ইজ আ সাবসেট অফ নর্মাল অপারেটরস, ঠিক আছে। যে ভেন ডায়াগ্রাম যদি আঁকাই, ভেন ডায়াগ্রাম আঁকাইলে মানে ধরেন নর্মাল অপারেটর যদি এরকম বড় একটা ক্লাস হয়, তাহলে এর মধ্যে ছোট একটা ক্লাস হচ্ছে, ধরেন এরকম একটা ক্লাস হবে হচ্ছে ইউনিটারি। তো ইউনিটারি অপারেটরের তাহলে অবশ্যই স্পেকট্রাল ডিকম্পোজিশন থাকবে, তাই না? সব নর্মাল অপারেটরে যদি স্পেকট্রাল ডিকম্পোজিশন থাকে, ইউনিটারি অপারেটরে তো নিশ্চয়ই থাকবে, ঠিক আছে। সো আপনি ইউকেও এইভাবে লিখতে পারেন, ঠিক আছে। ইউকেও লেখা যায় ল্যামডা কে ই কে, ঠিক আছে। এবং এখানে ওই এরা হচ্ছে এক একজন অর্থ নর্মাল আইগেন ভেক্টর। তবে এইখানে আরও একটা ইন্টারেস্টিং বিষয় আছে, ল্যামডা কে এর মডিউলাস 1, ঠিক আছে। মানে একটু আগে বললাম না যে নর্মাল অপারেটরের
আইগেন ভ্যালু যা ইচ্ছা তাই হইতে পারে, কিন্তু ইউনিটারি অপারেটরগুলার আইগেন ভ্যালু সবসময় মডুলাস 1 হয়, বা এইটাকে সহজে আমরা এমনিও লিখতে পারি, মানে ল্যামডা কে ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই থেটা। ঠিক আছে, এইটা আর এইটা সেম কথা, যে মডুলাস 1 নাও, কারণ এইটার মডুলাস নিলে কি আসবে, এইটা মানে হচ্ছে কস থেটা প্লাস আই সাইন থেটা, তারপরে মডুলাস নেওয়া মানে হচ্ছে স্কোয়ার রুট অফ কস স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা, কারণ এই যে ছোটবেলায় পড়ছেন এইটা মানে হচ্ছে এইটা, রাইট? তাহলে আমি যদি বলি কস থেটা প্লাস আই সাইন থেটা, এইটার মডুলাস নেন, হোয়াট ডাজ দ্যাট মিন? কস স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা, উইচ ইজ রুট ওভার 1 মানেই হচ্ছে 1। সো যে কোনো আইগেন ভেক্টরকে এইভাবে লিখতে পারবেন। ঠিক আছে, ইউনিটারি অপারেটরের। তো ইউনিটারি অপারেটরের আইগেন ভ্যালুগুলা কমপ্লেক্স নাম্বার হইতে পারে, কিন্তু তার অ্যাবসলিউট ভ্যালু অবশ্যই 1 হবে। তাহলে এমন কি কোনো ইউনিটারি অপারেটর হইতে পারে যার আইগেন ভ্যালু, একটা আইগেন ভ্যালু হচ্ছে 2? হইতে পারবে, কারণ আইগেন ভ্যালুর নর্ম তো 1 হওয়া লাগবে, রাইট? এইটার নর্ম কি 1? সো আমি যে কথাটা বলছি এটা মিথ্যা, এরকম কোনো আইগেন মানে ইউনিটারি অপারেটর নাই। আচ্ছা, এমন কোনো ইউনিটারি অপারেটর কি থাকতে পারে যার আইগেন ভ্যালু, একটা আইগেন ভ্যালু হচ্ছে 0.5? কি বলছে, এটা কি নর্ম 1? বা ধরেন কথা আমি বললাম -0.5, আপনি এটা নর্ম নিয়ে দেখেন, মানে ধরেন অ্যাবসলিউট ভ্যালু নিয়ে দেখেন, আপনি তো পাবেন 0.5, কিন্তু ইউনিটারি অপারেটরের আইগেন ভ্যালু অবশ্যই 1 হইতে হবে। ঠিক আছে, সো এরকমটাও হবে না। কিন্তু এইটা কি হইতে পারে, ধরেন আয়ের মডুলাস বা অ্যাবসলিউট ভ্যালু নিলে কত পাওয়া যায়? 1, এটা জানেন তো? ঠিক আছে, সো এইটা দিস কুড বি আ ভ্যালিড, ইয়া। ঠিক আছে, তারপর -1 যদি নেই, এইটার অ্যাবসলিউট ভ্যালু তো 1, সো দিস ইজ অলসো ফাইন। ঠিক আছে, সো এইটাই হচ্ছে এই ধরনের অপারেটরগুলোকে বলা হয় ইউনিটারি অপারেটর। আরেকটা জিনিস আমি বারবারই আর কি হয়তো স্কিপ করতেছি, বাট সবসময় মনে রাখবেন আইগেন ভেক্টরগুলো অর্থনর্মাল হইতে হবে। আমি আইগেন ভ্যালু নিলাম 1-এর মতো, সবগুলো অ্যাবসলিউট ভ্যালু 1, বাট আইগেন ভেক্টরগুলো অর্থগোনাল হইল না, তাইলে কিন্তু এটা আবার ইউনিটারি হবে না। ঠিক আছে, সো এই কন্ডিশনটাও ফুলফিল করতে হবে, আইগেন ভেক্টরগুলো অর্থ নর্মাল হইতে হবে, ঠিক আছে, বা অর্থগোনাল হইতে হবে, এবং আইগেন ভ্যালুগুলোকে অ্যাবসলিউট ভ্যালু 1 হওয়া লাগবে। তো গতদিন পর্যন্ত এইটা তাও বলছিলাম, বাট আমি আপনাদের হারমেশিয়ান অপারেটর নিয়ে বেশি কথা বলতে পারি নাই। তো হারমেশিয়ান অপারেটরগুলো নিয়ে একটু বলি। হারমেশিয়ান মানে হচ্ছে কি, আমরা এইচ হচ্ছে একটা হারমেশিয়ান অপারেটর হবে যদি এইচ ড্যাগার ইকুয়ালস টু এইচ হয়। ঠিক আছে, আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স কাদেরকে বলি? একটা ম্যাট্রিক্স এ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে যদি এইটা ট্রু হয়, রোকে কলাম, কলামকে রো করে দিলেও যদি সেম ম্যাট্রিক্স থাকে, তাকেই তো সিমেট্রিক ম্যাট্রিক্স বলে নাকি? তো এইটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বারে, ঠিক আছে, কমপ্লেক্স নাম্বারেও এটাকে সিমেট্রিক ম্যাট্রিক্সই বলা হয়, বাট মোর ইউজফুল ইজ দিস ওয়ান, মানে আপনাকে ট্রান্সপোজ করে আবার কনজুগেট করে যদি সেম জিনিস পান, তাদেরকে হারমেশিয়ান ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, এবং এই ধরনের ম্যাট্রিক্সগুলা দেখেন, এটা কি নর্মাল অপারেটর? Is H dagger H equals to H dagger? Is this true? This is actually true, কারণ দেখেন for any মানে আমি জানতে চাচ্ছি এটা ট্রু কিনা। ঠিক আছে, সো ধরেন লেফট হ্যান্ড সাইড সমান সমান লেখা আছে, ধরেন ওখানে কি n dagger n, তো আমি দেখতে চাচ্ছি যে H dagger H এর ভ্যালু কত। আমি H এর কোনো ইয়াই বলে দেই নাই, দেখতে কেমন কিছুই বলে দেই নাই, বাট ইউ অ্যাটলিস্ট নো ওয়ান থিং যে H dagger সমান H, so you can always write H into H বা H squared। আর রাইট হ্যান্ড সাইডে কি লিখতে পারেন, মানে আমি প্রুফ করে দেখাচ্ছি, ইউনিটারিটা তো মুখে মুখে বলছিলাম, আর এখানে একটু লিখে দেখাচ্ছি। রাইট হ্যান্ড সাইড হচ্ছে H dagger, এগেইন H dagger-এর ব্যাপারে কিছুই জানি না, বাট আই নো ওয়ান থিং দ্যাট এইটা ট্রু। ঠিক আছে, সো H into H which is H squared, এই দুইটা কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি ইকুয়াল আসছে? তার মানে এটা কি হারমেশিয়ান অপারেটরগুলো কি একটা নর্মাল অপারেটর? ইয়েস। ঠিক আছে, সো এইখানে আরও একটা ক্লাস আছে হারমেশিয়ান অপারেটর, এবং এদের মধ্যে কিছু ইন্টারসেকশন আছে, কিছু ম্যাট্রিক্স আছে যারা একই সাথে ইউনিটারি এবং হারমেশিয়ান।
ঠিক আছে, সো দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। আপনার এদের মধ্যে কিছু ইন্টারসেকশনও থাকতে পারে ভেন ডায়াগ্রামে, দ্যাটস ফাইন। সো এখানেও স্পেকট্রাল ডিকম্পোজিশন খাটবে, ঠিক আছে। সো যে কোনো এইচকে, যে কোনো হার্মিশিয়ান অপারেটরকেও আপনি ল্যামডাকে ইকে এইভাবে লিখতে পারেন, আউটার প্রোডাক্ট ইকে এর আউটার প্রোডাক্ট আকারে, ঠিক আছে। তো যেখানে এই আইগেন ভেক্টরগুলা কি, আইগেন ভেক্টরগুলা হচ্ছে অর্থোগোনাল, ঠিক আছে। সো এরা ওই যে নর্মাল অপারেটরের মধ্যে, যেহেতু এই নর্মাল অপারেটরের মধ্যে যারা যারা আছে সবারই আইগেন ভেক্টরগুলো অর্থ নর্মাল, ঠিক আছে। তাহলে তো অবশ্যই এদেরটা অর্থ নর্মালি হবে। আচ্ছা, তো এইখানে যেরকম আমি গতকালকে আর কি লাস্টে যেই জায়গাটাতে ফোকাস কম দিছি, তো সেখান থেকে এখন বলি। এখানে যেমন বললাম না যে ইউনিটারি অপারেটরের আইগেন ভ্যালুগুলার অ্যাবসলিউট ভ্যালু হবে হচ্ছে 1। বাই দ্য ওয়ে 1-এর আরেকটা নাম তো আছে ইউনিট, রাইট? ওইটা থেকেই আসলে ইউনিটারি অপারেটর নামটা আসছে। কথা বুঝতে পারছেন? এইভাবে মনে রাখেন যে আইগেন ভ্যালুগুলা ডিরেক্টলি 1 না, বাট এদের অ্যাবসলিউট ভ্যালু 1, ঠিক আছে। আচ্ছা, তো হার্মেশিয়ানের ক্ষেত্রেও অলমোস্ট, মানে যেহেতু এটা নর্মাল অপারেটর সবই ঠিক আছে, কিন্তু এদের একটা স্পেশাল প্রপার্টি হচ্ছে এটার মানে কি বোঝাচ্ছে? আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে, সরি। এটার মানে কি বোঝাচ্ছে? আইগেন ভ্যালুগুলা হচ্ছে রিয়েল নাম্বার। নর্মাল অপারেটরের ক্ষেত্রে আইগেন ভ্যালুগুলা কমপ্লেক্স নাম্বার হইতে পারে, কিন্তু হার্মেশিয়ান অপারেটরের আইগেন ভ্যালুগুলা সবসময়ই রিয়েল নাম্বার, ঠিক আছে। এটা প্রুফ করা যায়, খুব কঠিন কিছু না। আপনি এই কন্ডিশন থেকে এটা প্রুফ করতে পারবেন। এবং আমি কিন্তু আপনাদেরকে ওই যে গত দিনের যে ভিডিওটা আপলোড করছি ওইটার ডেসক্রিপশনে দেখবেন হচ্ছে লিঙ্ক দিয়ে দিছে একটা, ঠিক আছে। তো ওখানে, আচ্ছা, ওখানে হচ্ছে আপনার অনেকগুলা লিস্টই দিছি, ঠিক আছে। তার মধ্যে আমি একদম প্রথমেই যেইগুলা বেসিক্যালি মানে আপনাদের জানা লাগবে সেইগুলা, মানে একদম টেবিল অফ কন্টেন্ট, আচ্ছা আমি লাস্টে দেখা দিব। মানে দুইটা ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে যারা আরেকটু বেশি জানতে চান তাদের জন্য নিচেরগুলা, মানে কাইন্ড অফ ওটা বলতে পারেন 482 এর জন্য না জানলে চলবে না, কিন্তু আপাতত 481 এর জন্য উপরের দিকে এই কয়টাই আছে দেখবেন, নর্মাল অপারেটর, ইউনিটারি অপারেটর, হার্মেশিয়ান, আরেকটা হচ্ছে প্রজেক্টর অপারেটর, ঠিক আছে। তো এইগুলোর ক্ষেত্রে আপনাদের সবসময় এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে। তো যেই সমস্ত মানে অপারেটরের, যে সমস্ত নর্মাল অপারেটরের আইগেন ভ্যালু রিয়েল নাম্বার, কমপ্লেক্স না, তাদেরকে হার্মেশিয়ান বলে। এবং ওখানে ওই প্রুফগুলো সব দেওয়া আছে। কথাটা বুঝতে পারছি? আচ্ছা, তো এখানে আপনাদের হচ্ছে যে এটা মাথায় রাখতে হবে যে হার্মেশিয়ানের আইগেন ভ্যালুগুলো হচ্ছে সবসময় রিয়েল। আরেকটা আছে, আমি যেটা একটু আগে ভুল করে লিখে ফেলছি, ওটা কি শুধুমাত্র জিরো বা পজিটিভ লিখতেছিলাম না, নেগেটিভ নাম্বার বাদ দিয়ে ফেলছিলাম, তো ওইটা আসলে আমার ভুল হয়ে গেছে। ওইটাকে বলে পজিটিভ অপারেটর। কারণ মানে এখন বলতে পারে যে জিরো তো পজিটিভ না, তো এখন এটা আসলে ফিজিসিস্টরা এই সমস্ত পাত্তা দেয় না, ঠিক আছে। তো এটা মানে হয়ে গেছে আর কি, ঠিক আছে। পজিটিভ অপারেটর নামেই চলে আসছে, বাট বলা উচিত ছিল নন নেগেটিভ অপারেটর, জিরোকে ইনক্লুড করার জন্য। তো এটা কেউ বলে না, পজিটিভ অপারেটরই সবাই বলে, ঠিক আছে। তো ওইটা আবার এইটার একটা সাব ক্লাস, ঠিক আছে। মানে হার্মেশিয়ানের মধ্যে ওইটা আবার আরেকটা ছোট সাব ক্লাস, ঠিক আছে। তো যাই হোক, ওইটা আপনাদের এখন ইম্পর্টেন্ট না, তো ওইটা বাদ দিই। আর হচ্ছে আরেকটা যেটা লাগবে আপনাদের হচ্ছে প্রজেকশন অপারেটর আছে, প্রজেক্টর, ঠিক আছে। তো প্রজেকশন অপারেটরের ডেফিনেশন হচ্ছে, আমরা যেটা আপনি ধরেন নর্মালি আপনার মাথায় যেটা খাটতেছে এটাই, যে ধরেন আমরা যদি একটা লাইন বরাবর প্রজেকশন নেই, ঠিক আছে, একটা ভেক্টর আছে, যেমন ধরেন আমরা এরকম ছবি আঁকি না, যে মানে ছোটোবেলায় যেটাকে বলতাম অভিক্ষেপ। ধরেন আমার এরকম একটা ভেক্টর আছে, তো এইটার উপর থেকে যে সূর্য থাকলে সূর্যের যে ছায়াটা দেখা যাবে, ছায়াটা এরকম দেখা যাবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর প্রজেকশন। এই কথাটা বলি না আমরা, বা বাংলায় বলতাম হচ্ছে এক্স অক্ষ বরাবর অভিক্ষেপ, রাইট। তো ওইটাই, তো যেই অপারেটরটা আপনি ধরেন এরকম যে কোনো ভেক্টরকে এরকম প্রজেকশন, তার প্রজেকশনে যে ম্যাপ করে, ওটাও একটা লিনিয়ার অপারেটর, এবং ওই ধরনের অপারেশনগুলোকে বলা হয় প্রজেকশন অপারেটর। বাই দ্য ওয়ে, এটার প্রজেকশন কিন্তু শুধুমাত্র এক্স অ্যাক্সিসের উপরেই সবসময় হয় এরকম না। যেমন আমি যদি এখন আমাদের ছায়ার কথা বলি, আমাদের ছায়া কিন্তু 3 ডিমেনশন থেকে
টু ডিমেনশনে ম্যাপ করতেছে, মানে একটা মেঝেতে ম্যাপ করতেছে। সো প্রজেকশন মানে কিন্তু সবসময় এরকম না যে এটা ওয়ান ডিমেনশনাল প্রজেকশনই হইতে হবে, এটা টু ডিমেনশনাল প্রজেকশনও হইতে পারে বা হায়ার ডিমেনশন হইতে পারে যদি আরও বেশি ডিমেনশন থাকে, ঠিক আছে। তো অথবা আপনি একটা ট্রিভিয়াল প্রজেকশন বলতে পারেন যে 3 ডিমেনশন থেকে 3 ডিমেনশন, মানে কিছুই করে না, আইডেন্টিটিও একটা প্রজেকশন, ঠিক আছে। তো প্রজেকশন অপারেটরগুলোর একটা সহজ ডেফিনেশন দেওয়া যায়, খুব সহজ একটা ডেফিনেশন দেওয়া যায়। যারা এই কন্ডিশনটা ফিল আপ করে তাদেরকে প্রজেকশন অপারেটর বলে। এবং কেন ট্রু হবে এটাও বোঝা যায়। দেখেন, আমি যদি একটা ভেক্টরকে একবার প্রজেকশন নেই, তারপরে যে নতুন ভেক্টরটা পাবো ওইটাকেও যদি আরেকবার প্রজেকশন নেই, আপনি কি একই জিনিস পাবেন না অন্য জিনিস পাবেন? মানে কাইন্ড অফ ছায়ার ছায়া যদি বলি আর কি, আইডিয়াটা এরকম, ছায়ার ছায়া তো ওই একই জিনিসই হবে, রাইট? মানে ধরেন আমি যদি এরকম কোনো কিছু থাকে, এইটা বোর্ডে প্রজেক্ট করলাম, ঠিক আছে, তো ওইটা যে আবার মানে এইটার প্রজেকশন যেটা হইলো সেটাকে আবার প্রজেকশন নিলে বোর্ডে একই জায়গায় প্রজেকশন নিলে একই জিনিস তো পাবেন, অন্য কোথাও প্রজেকশন না। ওই একই প্লেনেই যদি প্রজেকশন নেন বা একই লাইনের উপরে যদি প্রজেকশন নেন, সেম জিনিস পাবেন না। তো তার মানে পি স্কোয়ার্ড মানে 2বার প্রজেকশন নেওয়া আর 1বার প্রজেকশন নেওয়া একই কথা, বা আপনি বলতে পারেন 3বার নিলেও তো স্যার একই কথা। হ্যাঁ, মানে এটাকে কন্টিনিউ করতে পারবেন আপনি, সমস্যা নাই, রাইট? তো হ্যাঁ লিখতে পারেন, বাট ইজেন্ট দিস দ্য ইজিয়েস্ট কেস? মানে আপনি এইটা থেকে তো প্রুফ করতেই পারবেন যে হ্যাঁ যে কোনোবার নিলেই আসলে এটা আসে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের এই ধরনের অপারেটরগুলোকে বলা হয় প্রজেকশন অপারেটর। তবে সত্যি কথা বলতে আপনাদের এই অপারেটরগুলো লাগবে না, আপনাদের লাগবে হচ্ছে অর্থোগোনাল প্রজেকশন। এবং আপনারা বইয়ে কোনো বইয়ে প্রজেকশন বলতেই অর্থোগোনাল প্রজেকশনকেই বোঝানো হয়। ওইটার ডেফিনেশন হচ্ছে এইটা। এইটা মানে কি? এটা হারমেশিয়ান না, তাই তো? সো পি হচ্ছে একটা হারমেশিয়ান অপারেটর, এবং মানে ওকে স্কোয়ার করলে ওইটাই পাওয়া যায়। যেমন একটা এক্সাম্পল দেই, আচ্ছা ধরেন একটু দেখি এটা হয় কিনা। ঠিক আছে, আমার মনে হয় এটা একটা অর্থোগোনাল প্রজেকশন। দেখি এটাকে স্কোয়ার, আচ্ছা প্রথম কথা, পি আর পি ড্যাগার কি সেম? এটা কি এগ্রি করেন? ওটা কি দেখানো লাগবে? সবাই একটু মনে মনে কল্পনা করেন তো, এই ম্যাট্রিক্সটাকে যদি ড্যাগার করি মানে ট্রান্সপোজ করি তাহলে কি হবে? এইটা এখানে আসবে, এইটা এখানে যাবে, কোনো কিছু কি চেঞ্জ হইলো? আর যেহেতু সব কিছু রিয়েল নাম্বার, কনজুগেট নিলে কি কোনো অসুবিধা আছে? একই জিনিসই দিতে হবে, রিয়েল নাম্বারের কনজুগেট রিয়েল নাম্বার নিজেই। সো এইটা আর প্যারা নিলাম না যে দিস ইজ বেসিক্যালি সেম থিং এজ পি ড্যাগার। এখন পি স্কোয়ার্ডও সেম জিনিস দেয় কিনা একটু চেক করে দেখি, হইতে নাও হইতে পারে, ঠিক আছে? আমি মানে হিসাব করে মনে হচ্ছে এটা হবে, এখন আমি জানি না আসলে কি হবে। 1 1 মনে হচ্ছে হবে, দেখি। প্রথম কথা 1/2 আছে, একবারে 1/4 লিখে দিই, আর ম্যাট্রিক্সগুলা গুণ করতে থাকি। তো এইটা টাইমস এইটা, ঠিক আছে, এই রো মানে বুঝতেছেন তো, গুণ করতেছি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আর কি। এই রো এর সাথে এই কলাম গুণ করলে কি পাবো? 1 × 1 আর -1 × -1 তো আবার 1 পাবো, তাহলে 2 পাবো না? ঠিক আছে, তো কেউ 0 যেতে না বলেন তাই জন্য আর কি করাইলাম, ঠিক আছে। আচ্ছা, আবার এইটার সাথে যদি এইটা করি, 1 × -1 আবার -1 × 1 -2 পাবো, ঠিক আছে। নিচে আবার -2 পাবো প্রবাবলি, এখানে আবার মনে হয় 2 পাবো। সো দেখেন সেম ম্যাট্রিক্সটাই আসছে না? আমি যদি এই 4-এর থেকে একটা 2 নিয়ে এদেরকে ভাগ করে দিই তাহলেই তো পি ম্যাট্রিক্সে চলে আসছে না? ঠিক আছে। সো হ্যাঁ, দিস ইজ আ প্রজেকশন অপারেটর এবং অর্থোগোনাল প্রজেকশন, ঠিক আছে। তো আপনার অর্থোগোনাল প্রজেকশন আসলে এমনি আঁকা একটু, প্রজেক্টর অপারেটরগুলো হচ্ছে এরকম, আর হারমেশিয়ান আর প্রজেক্টরের মাঝখানে যদি কিছু থাকে তারা হচ্ছে মানে আপনার অর্থোগোনাল প্রজেকশন।
ঠিক আছে। এবং আরেকটা জিনিস হয়তো বলে দিতে পারি, সেটা হচ্ছে প্রজেক্টরের ডেফিনেশন হচ্ছে পি স্কোয়ার ইকুয়ালস টু পি, যে কোনো নর্মাল প্রজেকশনের, রাইট? তো আপনারা চাইলে এটা দেখতে পারেন যে এইটার আইগেন ভ্যালুগুলো দেখতে কেমন, ঠিক আছে? যেমন আচ্ছা এটা একটু দেখাই দিই, পি স্কোয়ার ইকুয়ালস টু পি, তো ধরেন এদের একটা আইগেন ভেক্টর হচ্ছে ই, ঠিক আছে? আমি সবসময় আইগেন ভেক্টরগুলোকে ই দিয়ে লেখার চেষ্টা করব আর ল্যামডা দিয়ে আইগেন ভ্যালুকে লেখার চেষ্টা করব। বইয়ে অনেক সময় ল্যামডা এমনি লেখে, এইটা মানে হচ্ছে আইগেন ভেক্টর আর এটা হচ্ছে আইগেন ভ্যালু। তো ল্যামডা বলতে আমার বিরক্ত লাগে, তো হ্যাঁ আমি এটা মেনটেন করব। তো এখানে দেখেন এইটার যদি একটা আইগেন ভেক্টর এইটা হয়, আইগেন ভেক্টর ডেফিনেশনই তো এইটা, রাইট? আচ্ছা, আবার পি মানে ধরেন এইটার উপরে, এই ইকুয়েশনের উপরে বাম দিক থেকে পি দিয়ে আবার গুণ করতেছি, তাহলে এখানে পাবো পি স্কোয়ার্ড ই আর এখানে পাবো ল্যামডা, তো একটা জাস্ট নাম্বার, ল্যামডা পি, এটা লেখা যায় না? আচ্ছা, এখন এইটুকু আবার কি, ল্যামডা ই লেখাই আছে, সো এটা ল্যামডা স্কোয়ার্ড ই আসে না? সো মানে আমি যেটা পয়েন্ট আউট করতে চাচ্ছি যে দেখেন এইটা হলো ল্যামডা ই, পি স্কোয়ার্ড এইটা হইল ল্যামডা স্কোয়ার্ড ই। এখন প্রজেকশনের ক্ষেত্রে পি স্কোয়ার্ড মানেই কি পি না? তার মানে আসলে সবাই সমান না, কথাটা বুঝতে পারছেন? সো যেটা হওয়া লাগবে এরকম প্রত্যেকটা আইগেন ভেক্টরের জন্য যদি দিস ইজ ট্রু হওয়া লাগে, ল্যামডা স্কোয়ার্ড ইকুয়ালস টু ল্যামডা হইতে হবে। এমন কিছু নাম্বার বলেন যাদেরকে স্কোয়ার করলেও সেম নাম্বার পাওয়া যায়, 0 আর 1, রাইট? একটু কষ্ট করলে আসলে দেখা যাবে ল্যামডা স্কোয়ার্ড মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 0, এখান থেকে ল্যামডা কমন নিলে ল্যামডা মাইনাস 1, সো আইদার দিস ইজ 0 অর দিস ইজ 0, সো দ্যাট মিনস ল্যামডার দুইটাই পসিবল ভ্যালু 0 অর 1। সো প্রজেক্টর অপারেটরের আইগেন ভ্যালু আইদার 0 হয় বা 1 হয়। আপনারা একটা জিনিস খেয়াল করছেন, আমি কিন্তু ম্যাট্রিক্স মানে অপারেটরগুলা, প্রথম কথা ম্যাট্রিক্স নামটাই তো বাদ দিয়ে দিছি, ঠিক আছে? অপারেটর বলার চেষ্টা করতেছি বারবার, এবং হচ্ছে আমি আপনাদেরকে ম্যাট্রিক্স আকারে না লিখে সব কিছু আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের টার্মসে কথাবার্তা বলতেছি, ঠিক আছে? আসলে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর দিয়েই সবাইকে ডেসক্রাইব করা যায়, ঠিক আছে? ইনফ্যাক্ট মানে নর্মাল অপারেটরকে সবসময়ই যায়, ঠিক আছে? নর্মাল অপারেটর নিয়ে এই জন্যই মানুষজন পড়াশোনা করে। তো যত বড় হবেন তত আর কি, যে বলছিলাম যে আইগেন ভেক্টর আইগেন ভ্যালুগুলার গুরুত্ব বুঝতে পারবেন আর কি। তো এখানে আমি একটা ছোট্ট প্রশ্ন করি, দেখেন ইউনিটারি অপারেটরের আইগেন ভ্যালুগুলা কেমন হওয়া লাগবে? লেখা আছে মডুলাস 1 হইতে হবে। আচ্ছা, এখানে প্রজেক্টরের আইগেন ভ্যালুগুলা লিখে রাখতে পারেন যে প্রজেক্টরের আইগেন ভেক্টরগুলো হওয়া লাগবে হচ্ছে 0 অথবা 1, আর কিচ্ছু না, -1ও হইতে পারবে না। তো তাহলে একটু চিন্তা করে দেখেন, ইউনিটারি অপারেটর আর প্রজেক্টর অপারেশনের মধ্যে কোনো ইন্টারসেকশন আছে কি? এমন কোনো অপারেটর আছে? কারণ দেখেন 0 আছে, বাট 0 হইলে তো ইউনিটারি অপারেটর হইতে পারবে না। আসলে একটা আছে, আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটরের সবগুলো আইগেন ভ্যালুই 1, কোনো 0 নাই, ঠিক আছে? তো ওই একজন এক্সেপশন ছাড়া বাকি আসলে ইউনিটারি আর প্রজেক্টরের মধ্যে কোনো ইয়ে নাই, ইন্টারসেকশন নাই। তো আমি এখানে আর আঁকাইলাম না, আইডেন্টিটি আর কি দুধ ভাত, ঠিক আছে? খেলায় থাকলেও আছে, নাই, ঠিক আছে? তো এই যে 4টা ক্লাস অফ অপারেটরস আছে, এরা ঘুরে ফিরে বারবার আসবে, এবং কার কি প্রপার্টিগুলো, এই প্রপার্টিগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। এবং আমি ধরেন এইটা মনে রাখাটা খুব কঠিন কিছু না। প্রজেকশন কি করে? প্রজেকশন হচ্ছে, যেমন দেখেন আমি যদি একটা মানে ভেক্টর নেই, ভেক্টরের প্রজেকশন নেই, তাহলে ধরেন এইটা হলো আমার এক্স অ্যাক্সিস, এইটা হলো আমার ওয়াই অ্যাক্সিস, আর বোর্ড থেকে বের হয়ে আসতেছে জেড অ্যাক্সিস, ঠিক আছে? তো আমি যদি বলি যে আচ্ছা এই বরাবর একটা কিছু আছে, এক্স ওয়াই জেড সব দিকেই কম্পোনেন্ট আছে, এইটার প্রজেকশন নেন বোর্ডে, তাহলে আপনারা কি করবেন? এরকম কিছু চিন্তা করবেন। আচ্ছা, এই যে নতুন ভেক্টর প্রজেকশন নেওয়ার পরে যেই ভেক্টরটা পেলাম, মানে ধরেন পিভি, প্রজেকশন নেওয়ার পরের ভেক্টর, এইটার জেড এর কম্পোনেন্টের ভ্যালু কত? মানে এক্স ওয়াই জেড, জেড কম্পোনেন্টটা কত?
0, কারণ সে বোর্ডে আছে, তাই না? জেড এর যদি কোনো ভ্যালু থাকতো সে তো বোর্ড থেকে বের হয়ে আসতো। তো তাহলে মানে আপনার এইটার যে ভি যেটা ছিল, এইটার যে এক্স কম্পোনেন্ট ছিল প্লাস ধরেন ভি এক্স, ভি ওয়াই প্লাস ভি জেড জেড, এরকম এক্স ওয়াই জেড বরাবর কিছু কম্পোনেন্ট ছিল, রাইট? তো কি করছি, বেসিক্যালি আমরা এইটাকে 0 করে দিছি না, তাই তো? প্রজেকশন নেওয়ার পরে যেটা হয়েছে বেসিক্যালি ওইটা চলে গেছে, পিভি মানে হচ্ছে জাস্ট ভি এক্স এক্স প্লাস ভি ওয়াই ওয়াই, শুধু ওই প্রজেকশনটাকে 0 করে দিছে। আই গেস এইটাকে 0 না লিখে নিচেরটা মানে চেঞ্জটা কি হয়েছে এটা খেয়াল করেন, তাইলেই হবে, কারণ ভি এর ভ্যালু তার চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়ে নতুন যেটা হয়েছে ভি প্রাইম বা পিভি, এটা হচ্ছে দেখতে এরকম। একটা ডাইমেনশন কমায় দেয় যদি আপনি 3 ডিমেনশন থেকে 2 ডিমেনশনে নামেন, কিন্তু আমি যদি বলতাম একটা লাইন বরাবর প্রজেকশন নেন, তখন 3 ডিমেনশন থেকে 2 ডিমেনশনে নেমে আসতেছে, তাহলে কয়টা কমাবে তখন? সরি, 3 থেকে 1-এ কমাচ্ছে, তো মানে 1-এ নিয়ে আসছে, তাহলে 2টা কমাবে। হ্যাঁ, মানে যেভাবে কাউন্ট করতেছে, ইনফ্যাক্ট এইখান থেকে আপনারা বুঝতে পারবেন। দেখেন, আমি যদি কথার কথা ভি এক্স, মানে এটা তো সবার জন্যই ট্রু, আমি যদি ভি এক্স এর ভ্যালু 1 নিই, এটা 0 0 দিই, তাহলে এটার আউটপুট কি আসছে 1 0, এবং আমি বলতে পারি যে এখানে 0 ভিজেড আছে। এই ভেক্টরটা কি কোনো 1 0 0 ভেক্টরটা কি 1 0 0ই আছে না? কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদেরকে যদি আরেকটু ভালো করে লিখি, ভি ভেক্টরটা ছিল, মানে আমি ভেক্টর সিম্বল না দিয়ে কেট সিম্বল দিচ্ছি, বাট ভি এক্স ভি ওয়াই ভি জেড, এভাবে লিখতাম না আমরা ছোটবেলায় ম্যাট্রিক্স বা কলাম ভেক্টর আকারে লিখছি। তো প্রজেকশন নেওয়ার পরে যেটা হয়েছে, ভি এক্স এর মতো আছে, ভি ওয়াই এর মতো আছে, ভি জেড কম্পোনেন্টটা শুধু 0 হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কিছু স্পেশাল এক্সাম্পল দিতে চাচ্ছি, যে দেখেন আপনারা এইটার কথা চিন্তা করেন, যে কি বলে এক্স এক্স দেখতে কেমন 1 0 0 এরকম না? শুধু এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট আছে, ইউনিট ভেক্টর, মানে যেটাকে ছোটবেলায় আপনারা আই বলতেন, ওইটাকে আমি এমনি লিখলাম, ঠিক আছে? তো এইটা উপরে যদি আপনি প্রজেকশন নেন, কি পাবেন? ভি এক্স এর ভ্যালু 1, ভি ওয়াই এর ভ্যালু 0, ভি জেড এর ভ্যালু 0, আউটপুট কি পাবেন 1 0 0। আচ্ছা, এটা কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ তো হয় নাই, তাহলে কি আপনি বলতে পারেন না দিস ইজ অ্যান আইগেন ভেক্টর অফ পি, আর আইগেন ভ্যালুটা কত? মানে আমি এটা তো বেসিক্যালি দিস, রাইট? এখন দেখেন তো এই ইকুয়েশনের সাথে মিলায় দেখেন তো, পি এক্স ইকুয়ালস টু যদি এক্স হয়, অবশ্যই আইগেন ভেক্টর এক্স, কারণ বাম সাইডে ওই ভেক্টরের উপর অ্যাক্ট করছি, ডান সাইডেও ওইটাই পাইছে, এবং আইগেন ভ্যালু কত 1। মানে আসলে এক্স অ্যাক্সিস বরাবর সে কিছুই করে নাই, যা ছিল তাই রাখছে, এই জন্য আইগেন ভ্যালু 1। যদি দ্বিগুণ করতো, জুম করে ফেলতো, তাহলে আইগেন ভ্যালু 2 আসতো, রাইট? বা জুম আউট করলে দেখা যাচ্ছে হাফ হয়ে যেত বা 1/3 হয়ে যেত। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস বরাবর কি হবে চিন্তা করে দেখেন, ওয়াই অ্যাক্সিস বরাবরও সে কোনো চেঞ্জ করে নাই, সো ওয়াইও অ্যাকচুয়ালি একটা আইগেন ভেক্টর এবং কিছুই হবে না। এবং এইটাকে আপনারা কিভাবে কল্পনা করতে পারেন, দেখেন আমি যদি এই এক্স অ্যাক্সিস বরাবর অন্য আরেকটা ভেক্টরের কথা চিন্তা করেন, এই ভেক্টরটা মানে এক্স ওয়াই প্লেনেই আছে, এই জেড অ্যাক্সিসে কিছু নাই, এইটার প্রজেকশন নিলে কি পাবো? এটাই পাবো, বোর্ডের উপরে আছে, অলরেডি বোর্ডে এক্সিস্ট করে, রাইট? তো এটাই তো, এক্স ওয়াই বরাবর যাই নেন না কেন আসলে ওইটাকেই পাবেন। কিন্তু জেড অ্যাক্সিস বরাবর যদি কোনো কম্পোনেন্ট থাকে তখন সেটা 0 হয়ে যাচ্ছে, ওটাকেও এমনি লেখা যায় পি জেড, এটাকে লেখা যায়, এখানে আইগেন ভ্যালুটা কত 0। তো দেখতে পাচ্ছেন যে আইগেন ভ্যালু আইদার 1 হবে যদি ওই অ্যাক্সিস বরাবর প্রজেকশন হয়, মানে যেই প্লেনে প্রজেকশন নিচ্ছে বা যেই লাইনে প্রজেকশন নিচ্ছে সেই বরাবর আইগেন ভ্যালু 1, আর যেগুলোকে নাই করে দিচ্ছে যেই, ওকে। সো আমি এখন একটা জিনিস আপনাদেরকে দেখাবো, আজকে আমি 2টা থিওরেম দেখাইতে চাই, ঠিক আছে? থিওরেম বলতে হচ্ছে আপনাদেরকে এন্টাঙ্গেলমেন্ট বলছি, রাইট? তো কিছু ফেনোমেনা বলতে চাচ্ছি যে আসলে যেগুলো হয়, ঠিক আছে? তো এখন আপনাদেরকে এই হিস্ট্রিটা প্রবাবলি বলছি 2-1জনকে, হয়তো বা ক্লাসে টিউটোরিয়ালে বলছি, আমার মনে নাই কখন বলছি। বাট জিনিসটা হচ্ছে দেখেন, যখন ওই যে যখন প্রথম আইনস্টাইন যেই পেপারটা দিছিল, যে ইপিআর পেপার, আইনস্টাইন, পোডলস্কি, রোজেন একসাথে 3 জনে মিলে পেপারটা লিখছিল,
তারা এন্ট্যাঙ্গেলমেন্ট মানে কোয়ান্টাম মেকানিক্সের থিওরিটাকে আর কি মানতেছিল না, বিকজ ওই যে আইনস্টাইনের একটা কোট আছে, স্পুকি অ্যাকশন এট এ ডিস্টেন্স, ঠিক আছে। তো এই গল্পটা আপনাদেরকে বলছি আমি। তো এই পেপারটাই মানে বেসিক্যালি যেই গ্যাঞ্জামটা মানুষজন তখন মানে তাদের আর কি ইপিআরের যেটা আর কি বিরোধিতা তারা করছে আর কি, ইপিআর যেই বিরোধিতাটা করছে কোয়ান্টাম মেকানিক্সের, সেটা ছিল এরকম যে আমার অ্যালিস আর বব, ধরেন কথার কথা অ্যালিস আছে আমেরিকায়, বব আছে বাংলাদেশে, ঠিক আছে। দুইজন খুব ট্রেডিশনালি এই দুইটা নাম দেখবেন ফিজিসিস্টরা ইউজ করে, ঠিক আছে, এ আর বি দিয়ে, অ্যালিস বব, এই দুইটা নামই সবাই ইউজ করে, ঠিক আছে। তো এখন দুইজন, অ্যালিস যদি আমেরিকায় থাকে, এ ফর অ্যালিস, এ ফর আমেরিকা, বি ফর বব, বি ফর বাংলাদেশ, দুইজন যদি দুই জায়গায় থাকে এবং তাদের কাছে যদি একটা এন্ট্যাঙ্গেলড পেয়ার থাকে, মানে দুইটা কিউবিট আছে তারা এন্ট্যাঙ্গেলড, ঠিক আছে। সো প্রবাবলি আমি এমনি রিপ্রেজেন্ট করি, দুইটা কিউবিট আছে তারা এন্ট্যাঙ্গেলড, ঠিক আছে। তো একটা কিউবিট নিয়ে গেছে হচ্ছে বব, আরেকটা নিয়ে গেছে হচ্ছে অ্যালিস। তো তারা একই সাথে মেজারমেন্ট করছে এবং মেজারমেন্ট করলে এরা সেম রেজাল্ট দেয়। তো আইনস্টাইনের মেইন ছিল হচ্ছে যে ইনস্ট্যান্টলি কেমনে কমিউনিকেট করলো, কারণ বাংলাদেশ থেকে আমেরিকায় কথা বলতে হইলে লাইট স্পিডের চেয়ে বেশি স্পিডে আপনি কথা বলতে পারবেন না। তো একদম একই সাথে যদি কমিউনিকেট করে, তারপরেও দেখা মানে একই সাথে যদি মেজারমেন্ট করে, তাহলেও দেখা যাচ্ছে একই রেজাল্ট দিচ্ছে। তো এটাকে আর কি স্পুকি অ্যাকশন বলতেছিল, যে লাইট স্পিডের চেয়ে বেশি স্পিডে কমিউনিকেট করার কথা না, ঠিক আছে, এবং মানে একজন আরেকজনকে এফেক্ট করার কথা না। তো এইটাই আর কি মেইন বিরোধিতা ছিল, ঠিক আছে, যে এটা রিলেটিভিটির সাথে যায় না, ঠিক আছে। তো এখন কাহিনী যেটা হয়েছে, তখন কোনো এক্সপেরিমেন্টাল ছিল না, মিনস ছিল না যে আমরা আসলে টেস্ট করে দেখতে পারি হুইচ ওয়ান ইজ কারেক্ট, ঠিক আছে। তো আইনস্টাইন মারা যাওয়ারও মনে হয় বেশ কিছুদিন পরে, আই থিঙ্ক লাইক 30 বছর পরে মনে হয় মানে এই 80-র দশকে আর কি, এসে জন বেল একটা থিওরেম দেয়, দিস ইজ অ্যাকচুয়ালি টেস্টেবল, ঠিক আছে। সে একটা এক্সপেরিমেন্টাল সেট আপ মানে থিওরিটিক্যালি দাঁড়া করায় যে আমরা এরকম একটা এক্সপেরিমেন্ট যদি করতে পারি, ঠিক আছে, তো উই ক্যান শো যে কোয়ান্টাম মেকানিক্স কী প্রেডিক্ট করে ভার্সেস অল্টারনেটিভ থিওরিগুলো কী প্রেডিক্ট করবে। যেইগুলোর অ্যাডভোকেট ধরেন আইনস্টাইন ছিল, আইনস্টাইন বলতেছিল যে আমরা নিশ্চয়ই এখানে কোনো কিছু ভ্যারিয়েবল আছে যেগুলোর ভ্যালু আমরা জানতেছি না, এই জন্য আমরা বুঝতে পারতেছি না। বাট ওই ভ্যালুগুলো যদি জানতাম, ওই যে আপনাদেরকে যে একটা এক্সাম্পল দিছিলাম, যে আমার কাছে যদি দুইটা মানে এক জোড়া জুতা থাকে, বাম পা ডান পায়ের জুতা, বক্সের মধ্যে ভরে আমি শাফেল করে একটা আমি নিয়ে গেছি, একটা আপনি নিয়ে গেছেন। এখন যদি আমি খুলে দেখি যে আমার কাছে বাম পায়ের জুতা আছে, আমি কিন্তু জানি যে আপনার কাছে ডান পায়ের জুতাটা গেছে, রাইট। তো আইনস্টাইন বলছিল আসলে ঘটনা এইরকম, তোমরা হুদাই এটাকে প্যারা দিতেছো, ঠিক আছে। তো জন বেল যেটা করছে যে আচ্ছা এই সমস্ত বাদ, আমি একটা এক্সপেরিমেন্ট খুব ক্লেভারলি ডিজাইন করছে, ওই এক্সপেরিমেন্টটা আসলে আপনাদেরকে এক্সপ্লেইন করতে গেলে কঠিন, ঠিক আছে, এবং তাও আমি মানে হয়তো কোয়ান্টামের সাইডটা এক্সপ্লেইন করতে পারবো, যেটা আর কি মানে আইনস্টাইনের যে কি বলে হিডেন ভ্যারিয়েবল থিওরি বলে, তো ওই সাইডে যেটা ওইটা আসলে এক্সপ্লেইন একেবারে করাই পছন্দ না। সো আপনাদেরকে হাফ এক্সপ্লেইন হয়তো করতে পারি, ঠিক আছে, তাও সময় লাগবে। তো দুইটা থিওরি দুইটা ডিফারেন্ট রেজাল্ট প্রেডিক্ট করে, ঠিক আছে। সো বেলের থিওরেমটা ছিল এরকম টাইপের, দেয়ার ইজ আ কোয়ান্টিটি, কি কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার, যে যদি আইনস্টাইন কারেক্ট হয় বা ইপিআর কারেক্ট হয়, মানে তিনজন মিলেই তো পেপারটা লিখছে, তো তিনজনকেই পাত্তা দেই, ঠিক আছে। তো যদি ইপিআর কারেক্ট হয়, দেন ওই এক্সপেরিমেন্টটা শেষে দের ইজ আ কোয়ান্টিটি এস, সেটার ভ্যালু আমরা দেখতে পাবো যে দিস ইজ আইদার, মানে ওটা পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, তো ওইটার অ্যাবসলিউট ভ্যালু আইদার 2 বা 2 এর চেয়ে কম। এইটা ছিল হচ্ছে আইনস্টাইনরা যেই সমস্ত থিওরি দিতে পারে, মানে এমন কিন্তু না যে মানে কাইন্ড অফ আইনস্টাইন যেটা বলতেছিল যে আইদার কোয়ান্টাম মেকানিক্স ইজ নট কমপ্লিট, মানে তোমরা ঠিকঠাক হয়তো কোনো অ্যাক্সিওম আমাদের বাদ আছে, এখনও কিছু ইনকমপ্লিটনেস আছে, অথবা কোয়ান্টাম মেকানিক্স পুরোপুরি ভুল। এইটা ছিল হচ্ছে ইপিআর এর কথা, ঠিক আছে। এবং সে বলতেছিল যে মানে তারা বলতেছিল যে অল্টারনেটিভ কিছু থিওরি থাকতে পারে। তো জন বেল যেটা দেখছে, অল্টারনেটিভ যে সমস্ত থিওরি আপনারা বানান না কেন, মানে যেই ধরনের থিওরির কথা ইপিআর বলছিল, মানে আমাদের তো একটা থিওরেম দাঁড়া করাতে হবে, মানে ধরেন কাইন্ড অফ এরকম টাইপের যে কোয়ান্টাম মেকানিক্স ইজ ওয়ান, মানে অন ওয়ান সাইড, আরেকটা ধরেন নতুন আরেকটা কিছু, ঠিক আছে, মানে নতুন আরেকটা থিওরি ইজ অন দ্য আদার সাইড, কোনটা কারেক্ট, ঠিক আছে। তো এখন দুইটা থিওরি যদি আসে, আপনি দুইটা দিয়ে এক্সপেরিমেন্ট করে বানাইতে পারেন, বাট দ্য থিং ইজ কোয়ান্টাম মেকানিক্স আসে, ঠিক আছে, এইটা থিওরি আমরা দাঁড়া করাইছি, এরকম কোনো থিওরি আমরা দাঁড়াই করাই নাই।
বাট বেল যেটা দেখেছে এরকম টাইপের তুমি 100টা থিওরি বানাও না কেন, তাদের প্রেডিকশন হবে এরকম। আর কোয়ান্টাম মেকানিক্সের প্রেডিকশন হবে হচ্ছে, ঠিক আছে, অ্যাবসলিউট ভ্যালু দিলাম। তো আপনি এক্সপেরিমেন্ট করবেন, করে দেখবেন অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কোনটা পান। ঠিক আছে, কথাটা বুঝতে পারছেন? সো এই এক্সপেরিমেন্টের রেজাল্টের উপরে ডিপেন্ড করে এইটাকেই বলা হয় হচ্ছে বেল ইনইকুয়ালিটি। ঠিক আছে, তো এই জন বেলের এক্সপেরিমেন্ট, এই ধরনের এক্সপেরিমেন্টগুলোকে বলা হয় বেল টেস্ট, এবং এইগুলা অনেক পরে তৈরি হয়েছে। এটা হচ্ছে আইনস্টাইন মারা যাওয়ার 30 বছর পরে আই থিঙ্ক হয়েছে। সো আইনস্টাইন এই সমস্ত রেজাল্ট জানে না, এবং তখন আইনস্টাইনের সময় তখন এই এক্সপেরিমেন্ট করার মতো ক্যাপাবিলিটিও আমাদের ছিল না। ঠিক আছে, তো এইটা জন বেল দিল, দেওয়ার পরে 1990s দিকে, সো 80-র দশকে হচ্ছে থিওরি দিছে যে এরকম এক্সপেরিমেন্ট করা যেতে পারে, আর অ্যাকচুয়ালি আমরা করতে পারছি 90-এর দশকে, এবং করে দেখা গেছে দিস ইজ কারেক্ট। ঠিক আছে, আমাদের রেজাল্ট হচ্ছে মানে বেসিক্যালি 2.6 সামথিং আসছে। সো আপনাকে এটা ফেলে দিতে হবে, কথা বুঝতে পারছেন? সো জিনিসটা হচ্ছে যে আমাদের এক্সপেরিমেন্ট যেইটা সাপোর্ট করবে আমাদেরকে ওই থিওরি নিতে হবে। দিস ইজ হাউ রিয়ালিটি ওয়ার্কস। ঠিক আছে, যদিও মনে হবে যে আচ্ছা দিস ইজ মোর ইনটিউটিভ দ্যান কোয়ান্টাম মেকানিক্স, লাভ নাই। আপনার যদি রিয়ালিটির সাথে না মেলে, 1 আর 1 যদি 3 বলেন কিন্তু এটা যদি না মেলে তাহলে তো হইল না, রাইট? রিয়েল লাইফের সাথে, কথাটা বুঝতে পারছেন? সো এই হচ্ছে বেল ইনইকুয়ালিটি, এবং এইটাই হচ্ছে আপনাদের কি বলে যে কোয়ান্টাম মেকানিক্স ভার্সেস ধরেন অন্য এই সাইডে যেই ধরনের থিওরিগুলো আছে সেগুলোকে বলা হয় হচ্ছে হিডেন ভ্যারিয়েবল থিওরি। হিডেন ভ্যারিয়েবল থিওরি আপনাদেরকে এগুলো বলতেছি কারণ হচ্ছে আপনারা চাইলে সার্চ দিতে পারেন। ঠিক আছে, তবে এইখানে একটা কাহিনী আছে, এইটার আবার লোকাল হিডেন লোকাল রিয়াল ভার্সনটা আমরা করতে পারছি। মানে কাহিনী হচ্ছে এই হিডেন ভ্যারিয়েবল থিওরিগুলো 2টা প্রপার্টি লাগে, একটা হচ্ছে লোকালিজম আর একটা হচ্ছে রিয়ালিজম। কি জিনিস? লোকালিজম হচ্ছে ওই যে সি স্পিডের চেয়ে, লাইট স্পিডের চেয়ে বেশি স্পিডে কোনো কমিউনিকেশন হইতে পারবে না। ঠিক আছে, আর রিয়ালিজম হচ্ছে আপনার মানে কি বলে এটার, ধরেন আমি কোনো কিছু যদি এক্সপেরিমেন্ট করি এবং করার পরে, আচ্ছা ঠিক আছে রিয়ালিজম আমি এক্সপ্লেইন না করি, ঠিক আছে, এটা আপনার লোকালিজম মানে লোকাল এবং রিয়াল 2টা প্রপার্টি লাগবে। ঠিক আছে, এই 2টা প্রপার্টি যদি থাকে, বেল ইনইকুয়ালিটি আপনি এক্সপেরিমেন্টালি করে দেখবেন কোনটা কারেক্ট। তো কাহিনী হচ্ছে আবার হিডেন ভ্যারিয়েবল থিওরির আরও সাপোর্টার আছে আসলে। ঠিক আছে, তারা বলছে ওকে 2টাই হওয়া লাগবে, বাট হোয়াট ইফ শুধু রিয়েল অথবা শুধু লোকাল যদি হয় তখন? তো ওইগুলো এখনও ডিসপ্রুভ করা যায় নাই, কথাটা বুঝতে পারছেন? সো আপনারা দেখবেন যে হিডেন ভ্যারিয়েবল থিওরি, বাট বলতে হবে লোকালি রিয়েল হিডেন ভ্যারিয়েবল থিওরি আসলে বাদ গেছে। ঠিক আছে, তো জাস্ট এইখানে রেখে একটা অ্যাস্টারিস্ক আছে, এটা আপনাদেরকে জানাই দিলাম। আর এইগুলো হচ্ছে আপনারা যদি খুঁজে দেখতে চান দেখাইলাম, ইনফ্যাক্ট আপনাদের ওয়াংয়ের বইয়েও আছে। এগেইন এইটা কেমনে আসে এইটা দেখায় নাই, বাট এইটা পুরোটাই দেখানো আছে। ঠিক আছে, তো সময় থাকলে আমি দেখাবো, জানি না আসলে কীরকম সময় পাবো। তো আজকে আমি যেটা দেখাতে চাই, সো দ্য মেইন গ্রাইট ওয়াজ আইনস্টাইনের মেইন ইস্যু ছিল যে আমি করতেছি কি বলে হচ্ছে যে আমাদের এন্টাঙ্গেলমেন্ট তৈরি করতেছে, এবং এন্টাঙ্গেলমেন্ট ফিলস লাইক এরা ইনস্ট্যান্টলি কমিউনিকেট করতে পারে, এবং আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বলছে, হুইচ ইজ এগেইন সাকসেসফুল, ওয়াইল্ডলি সাকসেসফুল, যেটা বলছে সি স্পিডের চেয়ে মানে লাইটের স্পিডের চেয়ে বেশি স্পিডে কমিউনিকেট করা যাবে না। এই জন্যই মেইনলি আসলে আইনস্টাইন এই এন্টাঙ্গেলমেন্টের পক্ষে ছিল না। ঠিক আছে, বাই দ্য ওয়ে এইটা বুঝতে হবে যে আমি বারবারই এতবার আসলে আইনস্টাইনের কথা উঠে আসে এবং এত কোট আসে যে আইনস্টাইন ওয়াজ প্রবাবলি এগেইনস্ট কোয়ান্টাম মেকানিক্স, এরকম কিন্তু ছিল না। ঠিক আছে, ইনফ্যাক্ট ও আসলে পাইছে, নোবেল পাইছেই হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট এক্সপ্লেইন করার জন্য, যেইটা আসলে কোয়ান্টাম মেকানিক্যালি এক্সপ্লেইন করছে দেখেই পাইছে। ঠিক আছে, দ্য থিং ওয়াজ মানে কোয়ান্টাম মেকানিক্সের কিছু অ্যাসপেক্ট তার পছন্দ ছিল না, কিছু অ্যাসপেক্ট আবার তার পছন্দ ছিল। যেমন হচ্ছে আপনার হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের নাম শুনছেন আপনারা, ওইটা যখন আর কি প্রপোজ করছে তখন আইনস্টাইন ওয়াজ মানে ওর একটা এরকম টাইপের করছিল যে হ্যাঁ এই সমস্ত নিয়ে তোমরা আর কি কাজ করো, এদেরকে আর কি মানে রিসার্চ, এদেরকে হচ্ছে ধরো রিসার্চ গ্র্যান্ট দাও বা নোবেল প্রাইজ দাও, এরকম টাইপের কি জানি একটা কোট ছিল, মানে ওই ধরনের রেজাল্টগুলোকে ফোকাস করো। ঠিক আছে, সো এইটাই তো মানে তারপরে ধরেন যে গড ডাজ নট প্লে ডাইস, এরকম টাইপের একটা কথা আছে না? তো এই ধরনের কথাগুলো আসলে অনেক সময় মনে হয় যে আচ্ছা প্রবাবিলিস্টিক
নেচারের জন্য মনে হয় আইনস্টাইনের অসুবিধা আছে। তো প্রবাবিলিস্টিক নেচারে আসলে অসুবিধা নাই, সবই মানুষজন প্রবাবিলিটি দিয়ে করে। এর আগে আপনাদের যে আপনারা করছেন যে বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন দিয়ে ধরেন কি গ্যাসের আইডিয়াল গ্যাস ল প্রুফ করছেন, রাইট? ওগুলো তো সবই প্রবাবিলিস্টিক ছিল, সো ওগুলোতে কোনো অসুবিধা নাই আসলে। বাট তার ছিল স্পেসিফিক টাইপ অফ মানে প্রবাবিলিটি যেগুলো যে মানে এই টাইপের জিনিসপাতি নিয়ে একটু গ্যাঞ্জাম ছিল, ঠিক আছে? সো যতবারই আমি হয়তো আইনস্টাইনকে আর কি ভিলেন সাজানোর চেষ্টা করব, আই এম ট্রাইং টু সে যে আসলে মানে কিছু অ্যাসপেক্ট নিয়ে তার অসুবিধা ছিল, ঠিক আছে? আসলে ভিলেন বানানোর চেষ্টা করতেছি না, ঠিক আছে? তো এবং তার এই একটা বড় অসুবিধা ছিল এইটাই যে আইনস্টাইনের থিওরি ছিল স্পেশাল রিলেটিভিটি অর জেনারেল রিলেটিভিটি যাই বলেন না কেন, যে লাইট স্পিডের চেয়ে বেশি স্পিডে কমিউনিকেট করা যাবে না। কিন্তু এইখানে এন্টাঙ্গেলমেন্ট এমন একটা জিনিস দ্যাট ফিলস লাইক ইনস্ট্যান্টলি কমিউনিকেট করতে পারে। তো ধরেন আপনি সারা জীবন ধরে একটা কাজ করছেন যেটা খুব ওয়াইল্ডলি সাকসেসফুল, এবার আরেকটা নতুন থিওরি আসছে যেটা আসলে আপনার ওই রেজাল্টকে কাইন্ড অফ কন্ট্রাডিক্ট করতেছে, ঠিক আছে? তো অবশ্যই আপনি আসলে মানে ওইটাকে সন্দেহের চোখেই দেখবেন, ঠিক আছে? তো এই ঘটনাটাকেই আর কি, যে এন্টাঙ্গেলমেন্টের ঘটনাটাকেই আইনস্টাইন বলছিল আর কি, এমনি বলছিল যে স্পুকি অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স, মানে দূরে থাকা সত্ত্বেও আর কি ভৌতিক কাজ কারবার ভৌতিকভাবে কাজ করতেছে, ঠিক আছে? এবং মানে কমিউনিকেট করা যাচ্ছে, স্পুক মানে দূরে এরকম টাইপের মনে হচ্ছে আর কি। তো যেইটা হয়েছে আমি আপনাদেরকে রেজুলেশনটা দিই, ঠিক আছে? রেজুলেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি করা যায় না, কমিউনিকেশন করা যায় না, এন্টাঙ্গেলমেন্ট ইউজ করলেও কমিউনিকেট করতে পারবেন না, ঠিক আছে? তো দিস ইজ অ্যাকচুয়ালি অ্যালাউড, মানে আমাদের ইউনিভার্স স্পুকি অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স অ্যালাউ করে, বাট যেটা অ্যালাউ করে না সেইটা হইল স্পুকি কমিউনিকেশন বলতে পারেন, ঠিক আছে? যে কমিউনিকেশন অ্যাট এ ডিস্টেন্স, ঠিক আছে? সো দিস ইজ নট অ্যালাউড। কথাটা বুঝতে পারছেন? মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে হ্যাঁ, আপনার দূরে দূরে দুইটা জিনিস যদি থাকে, এন্টাঙ্গেল থাকে দুইটা কিউবিট, এরা টার্নস আউট একজন আরেকজনকে এফেক্ট করতে পারে, বাট আপনি এদেরকে ইউজ করে কমিউনিকেশন করতে পারবেন না। কথাটা বুঝতে পারছেন? এবং এইটা প্রথমে কেউই বুঝতে পারে না, ইনক্লুডিং আইনস্টাইন, যেটার কারণেই তারা এই ইপিআর তিনজনে মিলে পেপারটা দিছিল, ঠিক আছে? এবং অনেক পরে আসলে একটা মানে আপনার কি বলবো, আচ্ছা প্রথমে যেটা হয়েছিল যে একটা পেপার আসলো যে কোয়ান্টাম মেকানিক্স ইজ রং, মানে এইটার পরে আর ইপিআর পেপারেই কিন্তু এন্টাঙ্গেলমেন্ট প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছে, ঠিক আছে? এন্টাঙ্গেলমেন্ট জিনিসটা ইপিআর পেপারেই আর কি ইন্ট্রোডিউস করছে। আচ্ছা, সো আইনস্টাইন ওয়াজ ওয়ান অফ দ্য 3 পিপল যারা এন্টাঙ্গেলমেন্টটাকে ইন্ট্রোডিউস করলো। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে আরেকজন পেপার, আচ্ছা এটা কারা কারা ছিল আমার মনে নাই আর কি, তো আরেকজন একটা পেপার লিখছে, তো দেখাইছে কোয়ান্টাম মেকানিক্স ইজ রং বিকজ এইটা ফাস্টার দ্যান লাইট কমিউনিকেশন অ্যালাউ করে, ঠিক আছে? ওকে, তো তারপরে যেটা হইল ওইটার কাউন্টার আরেকটা পেপার আসলো যে দেয়ার ইজ অ্যান ইমপ্লিসিট অ্যাজাম্পশন যে কোয়ান্টাম ইনফরমেশন ক্লোন করা যায়, মানে কপি করা যায়, ঠিক আছে? যেটা আমরা ক্লাসিক্যাল ইনফরমেশনের ক্ষেত্রে সবসময় করি। সো ইট ইজ ওকে যে মানে চিন্তা করাটা করতেই পারি যে আচ্ছা আমার মনে হয় কোয়ান্টাম ইনফরমেশনকেও কপি করা যাবে, এবং যদি এই অ্যাজাম্পশনটা করেন তাহলে দেখানো যায় যে হ্যাঁ ফাস্টার দ্যান লাইট কমিউনিকেশন করা যায়। তো কাউন্টার অ্যাক্টিং পেপার যেটা দিয়েছে যে না, কোয়ান্টাম মেকানিক্স ইজ অ্যাকচুয়ালি রাইট বিকজ এটা ফাস্টার দ্যান কমিউনিকেশন লাইট, মানে ফাস্টার দ্যান লাইট কমিউনিকেশন অ্যালাউ করে না, কারণ এরা লিখছে যে আপনারা অ্যাকচুয়ালি একটা অ্যাজাম্পশন করছিলেন যে ক্লোন করা যায়, তো অ্যাকচুয়ালি তারা প্রুফ করে দেখাইছে ক্লোন করা যায় না। এই থিওরেমটাকে বলে নো ক্লোনিং থিওরেম, ঠিক আছে? তো এবং এইটার রেজাল্ট হিসেবে আমরা দেখাইতে পারি যে নো কমিউনিকেশন থিওরেম বা নো সিগন্যালিং থিওরেম, মানে আপনি অ্যাকচুয়ালি এন্টাঙ্গেলমেন্ট ইউজ করে ফাস্টার দ্যান লাইট কমিউনিকেশন করতে পারবেন না, ইনফ্যাক্ট মানে কমিউনিকেশনই আসলে করা যাবে না, ঠিক আছে? তো মানে এন্টাঙ্গেলমেন্ট ক্যান বি এ লট অফ থিংস, বাট কমিউনিকেশনের জন্য ইউজ করা ইজ নট ওয়ান অফ দেম, ঠিক আছে? সো হিস্ট্রিটা বুঝতে পারছেন? সো ফার্স্টে ইপিআর আসলো, বললো দিস ইজ রং, ঠিক আছে? কারণ হচ্ছে যে মানে এই তো মানে উল্টাপাল্টা করে, লাইটের চেয়ে ফাস্ট কমিউনিকেশন করা যাচ্ছে। তারপর আরেকটা পেপার অ্যাকচুয়ালি আসলো যে কীভাবে ফাস্টার দ্যান লাইট কমিউনিকেশন কেমনে করা যাবে,
ঠিক আছে, FTL কমিউনিকেশন কেমনে করা যাবে, এই পেপারটা আসলো ইউজিং কোয়ান্টাম মেকানিক্স। সো দ্যাট মিনস কোয়ান্টাম মেকানিক্স ইজ রং। ঠিক আছে, এরপরে এইটার এগেইনস্টে আরেকটা পেপার আসলো যে বলল যে অ্যাকচুয়ালি ক্লোন করা যায় না, ইফ ইউ ক্যান নট ক্লোন তাহলে আপনি আসলে ফাস্টার দেন লাইট কমিউনিকেশন করতে পারবেন না। সো টার্নস আউট দিস পেপার ওয়াজ রং বিকজ তাদের ওই অ্যাজাম্পশনটা ভুল ছিল। ঠিক আছে, এবং আজকে আমরা নো ক্লোনিং থিওরেমটা দেখব এবং এইটা রেজাল্ট হিসেবে তার মানে বোঝাচ্ছে কি যে যেহেতু ফাস্টার দেন লাইট কমিউনিকেশন করা যায় না, দ্যাট মিনস নো সিগন্যালিং থিওরেম বা নো কমিউনিকেশন থিওরেম। ঠিক আছে, যেটা বলে যে ফাস্টার দেন লাইট কমিউনিকেশন করা যায় না। ঠিক আছে, সো হিস্ট্রি মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, আমি যেটা বলতেছিলাম যে কোন অ্যাপ্রোচে যাবো বুঝতেছি না, হিস্ট্রি অনুযায়ী আগে আসছে হচ্ছে ভুল রেজাল্ট, তারপরে আমরা ওটাকে ঠিক করছি। ঠিক আছে, তো এবং বোঝার জন্য আসলে এই সিকোয়েন্সে বুঝলে ভালো হয়। ঠিক আছে, কিন্তু যেহেতু এটা ভুল রেজাল্ট, এটা আসলে অনেকেই অ্যাভয়েড করে চলে যায়। ঠিক আছে, তো কমিউনিকেশন কেমনে করতে পারেন সেইটা আমি একটু দেখাই। ঠিক আছে, আচ্ছা আই গেস আপাতত এটা এই পাশে থাকুক। ধরেন অ্যালিস আর বব আছে, একজন আমেরিকায় আছে আর একজন বাংলাদেশে আছে। ঠিক আছে, তো এদের মধ্যে এন্ট্যাঙ্গেলমেন্ট একটা পেয়ার আছে, মানে 2 কিউবিট আছে একটা। ঠিক আছে, এন্ট্যাঙ্গেলমেন্ট সাধারণত এরকম সুতা দিয়ে দেখানো হয় বিকজ ইউ নো এন্ট্যাঙ্গেলমেন্ট। তো এইটা হচ্ছে অ্যালিসের কিউবিট, ওটা হচ্ছে ববের কিউবিট, এবং দুইজনের কিউবিটকে একসাথে এভাবে লেখা যায় 1/√2 0 0 প্লাস 1/√2 1 1। এই স্টেটটা আপনাদেরকে এর আগে দেখাইছি না, এবং এরকম আরও কাছাকাছি 4টা স্টেট আছে, ওই 4টা স্টেটকে বেল স্টেট বলে। তো বেল স্টেটের মধ্যে এইটা একটা মানে ইম্পর্টেন্ট স্টেট। বাই দ্য ওয়ে এই স্টেটগুলোর একটা কিছু মানে বলতে পারেন যে স্ট্যান্ডার্ড তো না, বাট মোস্ট অফ দ্য অথর্স আর কি 5+ এই নামটা ইউজ করে এই স্টেটটাকে বোঝানোর জন্য। সো কোথাও যদি দেখেন যেরকম 5+ লেখা আছে এবং বলা আছে বেল স্টেট, দে প্রবলি মিন দিস ওয়ান। আচ্ছা, তো এই যে দুইজনের কিউবিট দেখে তো বুঝতে পারতেছেন এখানে 2টা কিউবিট আছে, তাই না? এবং 2টা কিউবিটের স্টেটকে এক্সপ্লেইন করে এই স্টেট ভেক্টরটা। ওকে, নর্মালাইজড আছে এবং এটসেট্রা এটসেট্রা যা যা চান সবই আছে। ঠিক আছে, ওইটা নিয়ে আর গেলাম না। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে অ্যালিস ববকে কোনো একটা ইনফরমেশন পাঠাতে চাচ্ছে। ঠিক আছে, তো এই ইনফরমেশনটা সে কেমনে পাঠাতে পারে একটু চিন্তা করে দেখেন। এবং আমি আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে অলরেডি আমরা এখানে 0 1 ইউজ করতেছি না কিউবিটের স্টেট বোঝানোর জন্য। তো আমি আসলে আমরা তো ইনফরমেশন পাঠানোর সময় 0 বা 1 পাঠাই, তাই না? তো 2টা যেন না গোলায় এই জন্য আমি বুঝাতে চাচ্ছি, ধরেন অ্যালিস ববকে পাঠাবে ইয়েস অথবা নো। সো ইনফরমেশন যেটা পাঠাতে চাচ্ছে সেটা হচ্ছে ইয়েস অথবা নো। ঠিক আছে, আর যেটা 0 1 বললে বুঝবেন আমি স্টেটের কথা বলতেছি। ওকে, আচ্ছা, কেন 2টার মধ্যে ডিস্টিংশন করলাম একটু চিন্তা করে দেখেন। আমি যদি মানে অ্যালিস যদি এইটাকে মেজার করে, ওর কিউবিটটাকে মেজার করে, ও কিন্তু আমেরিকায় আছে, ও কিন্তু বাংলাদেশে আছে, মানে এটা কিন্তু যথেষ্ট দূরে আছে। মেজার করে যদি 0 পায়, বলেন তো ববেরটা কোন স্টেটে আছে? সো এটা যদি 0 স্টেট হয়, এটাও 0 স্টেটই হবে, কারণ অ্যালিসেরটা যদি 0 হয় ববেরটা 0ই হবে, কারণ ববেরটা 1 হওয়ার কোনো প্রবাবিলিটিই নাই। মানে বেসিক্যালি এখানে আপনি বলতে পারেন যে +0 × 0 1, অ্যালিসেরটা 0, ববেরটা 1 পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0² মানে 0। সো এটা আসলে নাই। ঠিক আছে, ঘটনা ঘটতেই পারে 2টা, আইদার দুইজনই 0 পাবে অথবা দুইজনই 1 পাবে। ঠিক আছে, আচ্ছা, এই যে মেজারমেন্ট করলে 0 পাইলো, এইটাতে কি আসলে মানে মেজারমেন্টটা অ্যালিস করছে কিন্তু রেজাল্ট যে পাইলো 0, এইটাতে কি অ্যালিসের হাত আছে নাকি এইটা র্যান্ডম ছিল? 0 0 পাওয়ার প্রবাবিলিটিও হাফ, 0 1 1 1 পাওয়ার প্রবাবিলিটিও হাফ, র্যান্ডম ছিল। সো আপনি কয়েন টস করতে পারেন, বাট রেজাল্টটা কি হবে সেটা আপনার হাতে নাই, সেটা যেটা ল্যান্ড করবে আপনি শুধু দেখবেন, রাইট? সো এই যে অ্যালিস মেজার করলে 0 আসলো না 1 আসলো, এইটা আসলে ওর হাতে নাই। সো আপনি আসলে মানে এইটা দিয়ে কোনো কমিউনিকেশন প্রোটোকল দাঁড়া করাইতে পারবেন না, কারণ আপনি আসলে 0 পাবেন না 1 পাবেন
মানে আপনি জোর করে 0 পাওয়াইতে চাইলে তো আসলে হ্যাঁ বা না, মানে 0 মানে না আর 1 মানে হ্যাঁ পাঠাতে যাচ্ছেন, বাট এটা তো আপনার হাতে নাই যে আসলে কোনটা আসবে। ঠিক আছে, আর আপনি যখন একবার মেজারমেন্ট করে ফেলছেন তখন এই এন্টাইগেলমেন্টটা ব্রেক হয়ে গেছে। ঠিক আছে, কারণ মেজার করার পরে চিন্তা করে দেখেন, যদি এটাকে মেজার করি, অ্যালিস তারটা মেজার করলো, মেজার করলে 0 0 স্টেটে পড়লো, তো এইটা কি প্রোডাক্ট স্টেট নাকি এন্টাঙ্গেল স্টেট? এভাবে লেখা যায় না? কোন স্টেটকে যদি টেন্সর প্রোডাক্ট আকারে লিখতে পারি তাহলে এটাকে প্রোডাক্ট স্টেট বলে। আর এন্টাঙ্গেলমেন্ট মানে এন্টাঙ্গেল স্টেটের ডেফিনেশনই হচ্ছে যারা যারা প্রোডাক্ট স্টেট না। তাহলে আবার বলেন, মেজার করার পরে যদি 0 0 পাই, দুইজনই 0 পাইলো, এরপরে যে মানে ধরেন কিউবিটটা তো আর হাওয়া হয়ে যায় না, কথাটা বুঝতে পারছেন? আপনি যেই ফোটনটা নিয়ে কাজ করতেছিলেন, বা ধরেন আচ্ছা ফোটন আবার হাওয়া হয়ে যেতে পারে, ধরেন আপনি ইলেকট্রন নিয়ে কাজ করতেছিলেন, ওই ইলেকট্রনটা তো আর হাওয়া হয়ে যায় না, ইলেকট্রনটা তো স্টিল আছে মেজার করার পরেও। তো আপনি মেজার করার পরে সে 0 0 স্টেটে আছে, নতুন স্টেট মানে মেজার করলে কিছু করলে মেজার করা বলেন বা ইউনিটারি অপারেশন করেন, নতুন স্টেটে চলে যায় এবং দিস ইজ ইয়োর নিউ স্টেট। তো এই স্টেটটা কি এন্টাঙ্গেল স্টেট? না, বাই ডেফিনেশন এটা প্রোডাক্ট স্টেট, এবং যারা প্রোডাক্ট স্টেট না তারাই ইন্টাঙ্গেল স্টেট। কথাটা বুঝতে পারছেন? সো আপনি যদি একবার মেজার করে ফেলেন তাহলে কাইন্ড অফ আমি কল্পনা করি যে এরকম হয়ে গেছে, মেজার করে ফেলার সাথে সাথে এটা হয়ে গেছে। কথাটা বুঝতে পারছেন? এটা ব্রেক হয়ে গেছে, এদের মধ্যে ওই বন্ধনটা নাই হয়ে গেছে। ঠিক আছে, সো আপনি যদি মনে করেন যে আচ্ছা স্যার 0 পাইছি কিন্তু এরপরে তো জোর করে 0 কে 1 বানাইতে পারবো বা 1 কে 0 বানাইতে পারবো, লাভ নাই, মানে অলরেডি আপনার কানেকশন শেষ। কথা বুঝতে পারছেন? সো এখন তাহলে কেমনে করা যাইতে পারে? ওয়েল, দেয়ার ইজ ওয়ান আদার থিং যেইটা আমাদের কোয়ান্টাম মেকানিক্সে আছে বাট ক্লাসিক্যাল মেকানিক্সে নাই, সেটা হচ্ছে এইটা কোন বেসিসে মেজার করতেছি। আচ্ছা, কোন বেসিসে মেজার করা মানে ওই যে আবার একটু চিন্তা করেন, আমার ফোটন আসতেছে, আমি এখানে পোলারাইজার রাখার কথা বলছিলাম, বাট পোলারাইজারটাকে যদি আমি এইভাবে রাখি, মানে ধরেন একদম এইভাবে রাখি, হরাইজন্টাল রাখি, তাহলে হরাইজন্টালগুলো পাস করতে পারবে, ভার্টিক্যালগুলো ধরেন আটকে যাবে। এটাকে আমরা বলতেছিলাম হরাইজন্টালি পোলারাইজ মেজারমেন্ট ধরেন, বা কিছু একটা নাম দিলেন, ঠিক আছে। কিন্তু আমি যদি এটাকে ঘুরাই দিই তাহলে তো অন্য আরেকটা অ্যাঙ্গেলে মেজারমেন্ট হবে না জিনিসটা, ঠিক আছে। সো মেজারমেন্ট কিন্তু শুধু আপনি এই বেসিসেই করতে পারবেন তা না, কমপ্লেক্স মানে আপনার কোয়ান্টামের কেসে আপনি 0 1 বেসিসেও মেজার করতে পারেন বা প্লাস মাইনাস বেসিসেও মেজার করতে পারেন। যেমন আমি যদি এটাকে 45 ডিগ্রিতে ঘুরাই দেই, ওইটা তখন প্লাস মাইনাস বেসিসে মেজার করা হয়ে যাবে, এবং এটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন, এটা কিন্তু আপনার হাতে আছে, ঠিক আছে। সো যেটা করা যেতে পারে সেটা হলো, ধরেন অ্যালিস যদি কি বলে ইয়েস পাঠাতে চাচ্ছে, সে যদি ইয়েস পাঠাতে চায় তখন সে হরাইজন্টালি পোলারাইজ মানে ধরেন 0 1 বেসিসে মেজার করে, ঠিক আছে। মানে এই বেসিসে মেজার করলে মানে হরাইজন্টালি রাখে বা ভার্টিক্যালি রাখে, যেমনি রাখুক না কেন রেজাল্ট 0 বা 1এই আসে। আর যদি সে নো এই ইনফরমেশনটাকে পাঠাতে চায় তখন সে প্লাস মাইনাস মানে ওই যে একটু ডায়াগোনাল করে ধরে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে মেজারমেন্ট ডিভাইসটাকে। কথা বুঝতে পারছেন? তো এটা কেন ইন্টারেস্টিং? কারণটা হইল, দেখেন ইউ ক্যান অ্যাকচুয়ালি প্রুভ, আমি গতদিন বলছিলাম এটা আপনাদেরকে ছোট্ট করে একটা হোমওয়ার্ক দিয়ে রাখছিলাম, এই স্টেট আর এই স্টেট দুইটা ইকুয়াল দেখানো যায়। আপনি প্লাস স্টেটগুলোকে 0 1 দিয়ে রিপ্লেস করবেন, মাইনাস স্টেটকেও 0 1 দিয়ে রিপ্লেস করবেন, দেখবেন এক্স্যাক্ট সেম জিনিস আসে। সব কিছু কাটাকাটি চলে যে মানে চিন্তা করেন এই প্লাসের এখানে আসবে একটা 0 আসবে, একটা 1 আসবে, এখানে একটা 0 আসবে, 1 আসবে, সো এখানে 4টা টার্ম আসবে, এখানে 4টা টার্ম আসবে, কিছু মাইনাস আসবে, দিন শেষে সব কাটাকাটি হয়ে দেখবেন এক্স্যাক্ট সেম স্টেটই আসে, ঠিক আছে। আচ্ছা, আমাকে এখন একটা প্রশ্নের উত্তর দেন। একটু আগে আমরা যখন এই বেসিসে মেজার করতেছিলাম, মানে একটা বেসিসে মেজার করা মানে হচ্ছে আইদার এইটা দিবে বা ওইটা দিবে, বা এরকম যদি আপনার আরও হায়ার ডিমেনশনাল হয় তাহলে যতগুলো চয়েস আছে সবগুলো চয়েসের মধ্যে একটা দিবে। যেমন আমরা যদি টস করি তাহলে আইদার হেড দিবে বা টেল দিবে, বা আমি যদি ছক্কা চালি তাহলে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো একটা সিনারিও ঘটবে। কথাটা বুঝতে পারছেন? তো সেরকম বেসিস, কোনো বেসিসে মেজারমেন্ট করা বলতে বোঝায় দিজ আর দ্য চয়েসেস, যে কোনো একটা চয়েস দিবে, ঠিক আছে, এবং এটা প্রবাবিলিস্টিক্যালি হবে, ঠিক আছে, এবং প্রবাবিলিটি হচ্ছে ওখান থেকে ক্যালকুলেট করা যায়। তো একটু চিন্তা করে দেখেন, অ্যালিস
যদি এই বেসিসে মেজার করে, কথার কথা র্যান্ডমলি 1 আসলো। আচ্ছা, যদি অ্যালিসেরটা 1 আসে, এন্টাঙ্গেলমেন্ট তো ব্রেক হয়ে যাবে, কিন্তু ববেরটা কোন স্টেটে থাকবে? 1। ওই যে বলছিলাম অ্যালিস যা দেয় ববও ঠিক তাই পায় মেজার করে, ঠিক আছে? যদিও বব জানুক বা না জানুক সেটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? কারণ মানে ওই যে জিনিসটা হচ্ছে কি, যে আবার কল্পনা করেন আমি বলতেছিলাম যে আমার বাম পায়ের জুতা ডান পায়ের জুতা দুইটাকে শাফল করে আমি একটা নিয়ে গেছি, আপনি আরেকটা নিয়ে গেছেন। তো আমি যখন খুলছি আমি দেখতেছি আমার কাছে বাম পায়ের জুতা, ডেফিনেটলি আপনার কাছে ডান পায়ের জুতা, রাইট? কিন্তু আপনি যতক্ষণ বক্স না খুলতেছেন বা আমি যতক্ষণ না জানাচ্ছি ততক্ষণ কি আপনি জানেন যে আপনার বক্সের ভিতরে কোনটা আছে? সো রিমেম্বার, আমি জানি যে আচ্ছা ওইখানে আপনার ওখানে ডান পায়ের জুতা আছে, বাট আপনি কিন্তু এখনো জানেন না, আপনি এখনো বক্স খোলেন নাই, ঠিক আছে? সো যদিও এটা 1 স্টেট, বব এখনো মেজার করে নাই বা অবজার্ভ করে নাই, সো সে জানে না যে এটা 1 স্টেট। বাট যদি করে, এখন যদি সে মেজার করে তাহলে সে 1ই দেখতে পাবে, কোনো সমস্যা নাই তো, রাইট? আচ্ছা, মেজার এখন কাহিনী আছে, মেজারমেন্টটা করা লাগবে আপনার কম্পিটিশনাল বেসিসে। কারণ ও যদি ভুলে ডায়াগোনাল বেসিসে মেজার করে, ঠিক আছে, তখন তো উত্তর প্লাস বা মাইনাসে পাবে, 0 1-এ পাবেই না। এবং যদি একটা 1 স্টেট থাকে, 1 স্টেটকে লেখা যায় দেখবেন 1/√2 প্লাস আর 1/√2 মাইনাস স্টেট। মানে প্লাস স্টেটকে যেমন 0 আর 1-এর কম্বিনেশন আকারে লেখা যায়, মাইনাস স্টেটকে যেমন 0 আর 1-এর কম্বিনেশন আকারে লেখা যায়, ঠিক তেমনটা 1কে আবার প্লাস আর মাইনাসের কম্বিনেশন আকারে লেখা যায়। তাহলে বলেন তো 1কে যদি সে এই বেসিসে মেজার করে তাহলে প্লাস পাওয়ার প্রবাবিলিটি কত? 50% বা হাফ, এবং মাইনাস পাওয়ার প্রবাবিলিটি হাফ। সো কাহিনী হচ্ছে আপনি মানে 1 স্টেট এইটা আসলে বুঝতেই পারবেন না যদি আপনি ভুল বেসিসে মেজার করেন, রাইট? কিন্তু যদি সে 0-1 বেসিসে মেজার করে তখন কিন্তু আবার ঠিকঠাক আছে, রাইট? কারণ এইটা 100% প্রবাবিলিটি হচ্ছে সে 1 দিবে, 0% প্রবাবিলিটি হচ্ছে 0 দিবে, রাইট? কথাটা বুঝতে পারছেন? সো জিনিসটা হচ্ছে অ্যাজ লং অ্যাজ অ্যালিস আর বব সেম বেসিসে মেজার করে তখন তারা কমিউনিকেট করতে পারতেছে। দেখেন কথা হচ্ছে অ্যালিস যদি ইয়েস পাঠাইতে চায় সেইটা পাঠাবে, এবং সেম লজিক দেখবেন নো এর ক্ষেত্রে ট্রু। আমি যদি এটা প্লাস করি এখানেও প্লাস পাবো, কারণ দেখেন প্লাস প্লাস পাওয়ার প্রবাবিলিটি হাফ, মাইনাস মাইনাস পাওয়ার প্রবাবিলিটি হাফ। সো যেই বেসিসেই মেজার করেন না কেন সেম রেজাল্ট পাওয়ার প্রবাবিলিটি একটা আর ডিফারেন্ট রেজাল্ট পাওয়ার প্রবাবিলিটি আরেকটা, ঠিক আছে? তো আর কোনো চয়েস নাই। তো এখন অ্যালিস যদি ইয়েস পাঠাইতে চায় সে কি করবে? কম্পিটিশনাল বেসিসে মেজার করবে, মানে 0-1 বেসিসে মেজার করবে, মানে হরাইজন্টালি ধরলো। এখন ববকেও তো ওই বেসিসে মেজার করতে হবে, রাইট? কিন্তু বব জানবে কেমনে যে আসলে সে কোন বেসিসে মেজার করবে? একজন আমেরিকায় বসে আছে আর একজন বাংলাদেশে বসে আছে, আপনি বলতে পারেন ফোন করে জানাবে, বাট তাইলে তো কমিউনিকেশন বানানোর প্রোটোকল বানানোর কোনো পয়েন্টই হইলো না, তারা যে অন্য মাধ্যম দিয়ে কমিউনিকেশন করে, ঠিক আছে? আপনি বলতে চাচ্ছেন যে আচ্ছা আমি আমেরিকা থেকে বাংলাদেশে চিঠি পাঠাবো, কিন্তু যাই হোক হুদাই বলছে, মানে বুঝতেছেন, মানে এটা বানানোই চেষ্টা করতেছে এইটা ইউজ করে কমিউনিকেশন করা যায় কিনা, ঠিক আছে? এখন অন্যভাবে কমিউনিকেশন করলে তো এটা বানানোরই দরকার নাই। ওকে, আপনি বললেন যে ওকে, দেখি প্রোটোকলটা কি হইতে পারে। আপনি মানে বব কি করবে? এটাও জানে যে ইয়েস মানে হচ্ছে 0-1, নো মানে হচ্ছে প্লাস মাইনাস, সমস্যা নাই, ঠিক আছে? তো আচ্ছা ধরেন অ্যালিস আর বব বাংলাদেশে ছিল, কথাবার্তা হয়েছে, তো ওকে যায় পৌঁছাই, মানে বব বলে দিছিল যে তুমি হচ্ছে যে যাবা ওখানে, যে যদি দেখো, এবং ওরা কিউবিটও দিয়ে দিছে দুজনের কাছে 2টা, এবং যে বলছে তুমি যে যদি দেখো যে ওইখানে বৃষ্টি হচ্ছে তাহলে মানে আমি জানতে চাই যে আজকে নিউ ইয়র্কে বৃষ্টি হচ্ছে কিনা। তো যদি বৃষ্টি হয় তাহলে তুমি আমাকে ইয়েস পাঠাবা, যদি তুমি মানে বৃষ্টি না হয় তাহলে আমাকে নো পাঠাবা। এবং দুইজনই জানে যে দিস ইজ দ্য প্রোটোকল। প্রোটোকল কি? যেমন ধরেন HTTP প্রোটোকল মানে হচ্ছে সবাই জানে যে কি জিনিসটা কি, ঠিক আছে? মানে প্রসেসটা কি সবাই জানে। কিন্তু আমেরিকায় যাওয়ার পরে আর কোনো কমিউনিকেশন সিস্টেম নেই, এই কিউবিট দিয়েই তারা কমিউনিকেট করতে চায়। তো এখন অ্যালিস যদি পাঠাইতে চায় ইয়েস তাহলে ও 0-1 বেসিসে মেজার করবে, ও যদি পাঠাইতে চায় প্লাস মানে নো তাহলে প্লাস মাইনাস বেসিসে মেজার করবে। কিন্তু কথা হচ্ছে বব কিসে মেজার করবে?
আচ্ছা যদি সবসময় করে সমস্যাটা কি দেখেন, ঠিক আছে। সো ওকে, ওর ইয়া হচ্ছে, ওর প্রসেস হচ্ছে সবসময় এটাতে মেজার করবে। আচ্ছা, এবং আপনি বলতে চাচ্ছেন যে আচ্ছা যদি ইয়েস পাঠাই, কাহিনী হচ্ছে প্রবাবিলিটি পাই কেমনে? একই এক্সপেরিমেন্ট অনেকবার করলে, বাট তাদের কাছে আছেই হচ্ছে একটা। কথা বুঝতে পারছেন? এবং এইটাও দেখানো যায় যে আপনি যদি মানে এটা চিন্তা করে আচ্ছা 100টা কিউবিট এরকম নিবে, তো 100টা কিউবিট নিলেও আসলে কোনো সুবিধা হবে না, ঠিক আছে। আপনার একই কিউবিট কি করে সেটা জানতে হবে। এবং এইখানেই হচ্ছে ওই ক্লোনিংয়ের কাহিনীটা, যে ববের কাছে যে কিউবিটটা আছে, ধরেন আপনি একটা ফটোকপি মেশিন বানাইছেন, ঠিক আছে, ফটোকপি মেশিন, যেইটা দিয়ে যতক্ষণে অ্যালিস মানে ফ্লাইটে আছে ততক্ষণে সে 1000টা কপি করে রাখছে কিউবিটের, ঠিক আছে। আচ্ছা যদি করতে পারে, এখন দেখেন অ্যালিস যদি ইয়েস পাঠাইতে চায়, আপনি এখন যেটা বললেন দ্যাট ইজ কারেক্ট, যে হ্যাঁ ও যদি এখন 0-1 বেসিসে মেজার করে মানে ইয়েস ইনফরমেশনটা পাঠায়, এবং বব হচ্ছে কম্পিটিশনাল বেসিসেই মেজার করলো, কখনো সে 0 পাবে, কখনো সে 1 পাবে, দ্যাটস কমপ্লিটলি ফাইন, ঠিক আছে। বাট সে দেখতে পাবে আচ্ছা 100% অফ দ্য টাইম আমি 0 বা 1 পাচ্ছি, তাহলে সে বুঝবে ইয়েস। কিন্তু যদি অ্যালিস যে দেখে যে বৃষ্টিপাত হচ্ছে না নিউ ইয়র্কে, তখন সে প্লাস বা মাইনাস পাঠাবে, এবং তখন সে কম্পিটিশনাল বেসিসে যদি মেজার করে, তখন 50% অফ দ্য টাইম দেখবে 0, 50% অফ দ্য টাইম দেখবে 1, কারণ প্লাস স্টেট বা মাইনাস স্টেট মেজার করলে 50-50 চান্স, রাইট? কথাটা বুঝতে পারছেন? প্লাস স্টেট মানে কি 1/√2 0 প্লাস 1/√2 1, মানে 0 পাওয়ার প্রবাবিলিটি হাফ, 1 পাওয়ার প্রবাবিলিটিও হাফ। সো এই হচ্ছে কিভাবে ফাস্টার দেন লাইট কমিউনিকেশন করা যায় ইফ ইউ হ্যাভ আ ফটোকপি মেশিন। কারণ আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখতে চান, আপনি মাত্র একবার এক্সপেরিমেন্ট করলে হবে না। যেমন দেখেন অ্যালিস ইয়া করছে, ভালো কথা, এইবার বব এটাকে মেজার করলো, মেজার করে সে মানে কম্পিটিশনাল বেসিসেই মেজার করলো, 0 পাইল। কিন্তু আপনি কেমনে জানবেন যে এটা আসলে শুরু থেকে 0 ছিল সেই জন্য হয়েছে, নাকি এইটা হয়তো প্লাস স্টেট ছিল, তো 50% চান্স ছিল 0 পাওয়ার, সো সেইটা পাইছে? মানে আপনার কাছে যদি একটাই মাত্র এক্সপেরিমেন্ট থাকে, করার সুযোগ থাকে, তাহলে তো লাভ নাই। কথাটা বুঝতে পারছেন? এবং একবার এক্সপেরিমেন্ট করার পরে কমিউনিকেশন ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। সো অথবা যদি এটা মাইনাস স্টেটও হইতে পারে, মাইনাস স্টেট হইলেও 0 পাওয়ার চান্স আছে। একমাত্র শুধু আপনি বলতে পারেন যদি 1 হয় তাহলে 0 পাওয়ার কোনো চান্স নাই, বাট তারপরেও আপনার ইয়েস বা নো দুইটা কেসই হইতে পারে। আপনি যদি এখানে 0 পান, দিস কুড বি দ্যাট এই স্টেটটা ছিল 0, দিস কুড অলসো বি ট্রু যে এটা প্লাস ছিল বা মাইনাস ছিল। সো ইয়েসও হইতে পারে, নো হইতে পারে, আপনি জানেন না। সো একবার এক্সপেরিমেন্ট করে বোঝা যাবে না। কিন্তু আপনি যদি ওই কিউবিটটাকে অনেকবার মেজার করতে পারতেন, মানে ওইটাকে যদি একটা ফটোকপি মেশিনের মাধ্যমে কপি করে তারপরে মেজার করতেন, তখন আপনি স্ট্যাটিস্টিক্স দেখে বুঝতেন ও আচ্ছা 50% অফ দ্য টাইম যেহেতু আমি ইয়া পাইছি। ইনফ্যাক্ট আপনি ধরেন এইটার যে যতগুলো কপি একবারও যদি ডিফারেন্ট পান, আপনি বলবেন যে আচ্ছা ডেফিনেটলি গ্যাঞ্জাম আছে, ঠিক আছে। তার মানে অবশ্যই সবগুলো 100% 0 না, দ্যাট মিনস অবশ্যই সে না পাঠাইছে। বুঝতে পারছেন? তো গ্যাঞ্জাম হচ্ছে, এবং এইখানে যে এই অ্যাজাম্পশনটা যে করছে ওই অরিজিনাল অথররা এইটা খেয়ালও করেন। তো পরে এই যে নো ক্লোনিং থিওরেম যে দিয়েছে, সেই অথর খেয়াল করছে যে আচ্ছা এখানে তো একটা সূক্ষ্ম গ্যাঞ্জাম রয়ে গেছে, যে আপনি যে একটা অ্যাজাম্পশন করছেন যে কপি করা যাবে, এটা আসলে করা যাবে না। যেমন দেখেন ওয়াই দিস ইজ নট অ্যাবসার্ড, যে মানে এই ভুল করাটা এত সিম্পল কেন? দেখেন আপনার কাছে ক্লাসিক্যালি একদম আপনার কম্পিউটারে দুইটা ভ্যারিয়েবল আছে, এ আর বি। এর মধ্যে ধরেন কথার কথা সাম ভ্যালু আছে, ধরেন 25, এবং বি এর মধ্যে কি আছে আমি জানি না, আমি কেয়ার করি না, গার্বেজ কোন একটা ভ্যালু আছে। বাট আমি চাই এর ভ্যালুটা বিতে কপি করি। পাইথনে বা অন্যান্য অনেক ল্যাঙ্গুয়েজে আপনি যদি করতে চান, কি করবেন, কি লিখবেন? শেষ, ডান, জাস্ট ভ্যালুটা এখানে চলে আসবে, তাই না? সো ইট ফিলস ন্যাচারাল যে আচ্ছা আমার যদি এইখানে একটা স্টেট থাকে ফাই, I should be able to write phi as well, যে জাস্ট ভ্যালুটা কপি করো। বাট ইন্টারেস্টিংলি দিস ইজ নট পসিবল, এবং এই থিওরেমটাকেই বলা হয় হচ্ছে নো ক্লোনিং থিওরেম।
ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটু স্ট্রাকচারটা বলে দিই কেমন হবে, ঠিক আছে? সো আমি চিন্তা করি যে একদম ফটোকপি মেশিন হিসাবেই তো। সো একটা ফটোকপি মেশিনে আপনি যদি কোনো কিছু কপি করতে চান, হোয়াট ইজ দ্য প্রসিডিওর? আপনি এখানে কিছু ব্ল্যাঙ্ক পেজ দেন, আর উপরে ধরেন আপনি যেইটা ইনফরমেশন আছে সেই পেজটা দেন, এইখানে একটা ব্ল্যাঙ্ক পেজ এখান থেকে চলে যেয়ে এই সাইডে ওই সেম ইনফরমেশন সহ কপি করে আসে, রাইট? তো আই থিঙ্ক আই ক্যান সিম্পলিফাই দিস লাইক দিস, যে আপনার মানে যেমন ধরেন বি এর ভ্যালু ইনিশিয়ালি গার্বেজ ছিল, যে কিছু একটা ছিল, আই ডোন্ট কেয়ার, বাট কিছু একটা ছিল, তো ধরেন আমরা জিরো, সব কিছু জিরোই ছিল, ঠিক আছে? সো আপনার কাছে দুইটা কিউবিট আছে, ফাই আরেকটা হইল জিরো। এটা হচ্ছে আপনার ইনফরমেশন ওয়ালা কিউবিটটা, আর এইটা হইলো ব্ল্যাঙ্ক কিউবিটটা। আপনি চান কোনো একটা অপারেশন করে, এখন পস্টুলেটে বলা আছে যে অপারেশনটা হইতে হবে ইউনিটারি, অন্য কোনো অপারেশন হইলে হবে না কিন্তু, রাইট? সো ইউনিটারি অপারেশনই হওয়া লাগবে। দিস শুড গিভ ইউ ফাই, তো ফাইয়ের মতোই আছে, এবং ব্ল্যাঙ্ক কিউবিটটাই এইটা চলে আসছে, ওইটার কপি চলে আসছে। দিস ইজ হোয়াট উই ওয়ান্ট, তাই না? ভেরি সিম্পলি দেখাইতে পারেন যে এরকম যদি কিছু থাকে, মানে আইদার দুইটা কেস হবে, হয় এইটা করা যায় না, অথবা এইটা করতে গেলে যে ম্যাট্রিক্সটা আপনি যদি জোর করে বানাইতে চান, না আমার এইটা হওয়াই লাগবে, টার্নস আউট ইউ ইজ নট ইউনিটারি। তাহলে প্রুফ ডান, প্রুফ বাই কন্ট্রাডিকশন। যেহেতু আমার অপারেশন ইউনিটারি হইতে হবে, এবং দেখা যাচ্ছে যে আমি যদি জোর করে এটা মিলাই দেই, তাইলে হচ্ছে ইউনিটারি অপারেশন থাকতেছে না, দ্যাট মিনস ক্লোন করা যায় না, ঠিক আছে? এবং এই থিওরেমটাকেই নো ক্লোনিং থিওরেম বলে, এবং আমি কালকে হয়তো আপনাদেরকে দেখাই দিব নো ক্লোনিং থিওরেমটা আর কি টিউটোরিয়ালে। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন যে খুব সিম্পল, যে আপনি যদি ধরেন ফাই ইকুয়ালস টু আলফা 0 প্লাস বিটা 1, এইটা ধরে আপনি ইউ ম্যাট্রিক্সটা দেখতে কেমন এটা বের করার চেষ্টা করেন, বা আচ্ছা এত না পেঁচায় ধরেন আলফা বিটা, ঠিক আছে, এমনিই বললাম আর কি। তো ইউ ম্যাট্রিক্সটা দেখতে কেমন হয় বের করার চেষ্টা করেন, দেখবেন যে আপনি আসলে সুন্দর কোনো ম্যাট্রিক্স পাচ্ছেন না। দ্যার ইজ ওয়ান থিং, আপনার ফটোকপি মেশিনটা কি প্রতিবার চেঞ্জ করা লাগে, যে আপনার এইখানে নতুন, মানে ধরেন আপনি আপনার নোট খাতা হচ্ছে কপি করতে চাচ্ছেন, তো পৃষ্ঠা 1 যদি কপি করেন, আপনার কি মেশিন চেঞ্জ করে পৃষ্ঠা 2 কপি করার জন্য, মানে মেশিনের মধ্যে কি কোনো কিছু চেঞ্জ করা লাগতেছে না? দিস ইজ আ ফাংশন যেটা আপনার এইটা ইনপুট নেয় এবং ওইটা আউটপুট দিয়ে দেয়, রাইট? ফর এনি সাচ ফাই, ইনফরমেশন যাই থাকুক না কেন কপি করে দিবে। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ ইউ শুড নট বি আ ফাংশন অফ ফাই, রাইট? মানে স্টেট দেন আর যাই করেন, মানে ফাইয়ের উপরে কিন্তু ডিপেন্ড করবে না, ইনফরমেশনের উপর ডিপেন্ড করে যদি ফটোকপি মেশিন চেঞ্জ করতে হয় তাহলে তো সমস্যা, তাহলে তো ফটোকপি মেশিন হইল না, রাইট? ফটোকপি মেশিনের কাজই হচ্ছে এমন একটা মেশিন যে যাই ইনফরমেশন দেন না কেন কপি করে দিয়ে দিবে, ঠিক আছে? সো এইটাই আমরা দেখবো যে আপনি যদি আর কি জোর করে বানাইতে চান এটা ফাংশন হয়ে যায়, এবং মানে এটাই, অথবা আরেকভাবেও দেখানো যায় যে ইউনিটারি হয় না, তো এটা নিয়ে কালকে দেখব, ঠিক আছে? সো এটাকে বলে নো ক্লোনিং থিওরেম। সো সবসময় মনে রাখবেন দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রেজাল্টস, যে অ্যাকচুয়ালি কোয়ান্টাম ইনফরমেশন কপি করা যায় না বা ক্লোন করা যায় না। এইটার জন্য কিছু সিকিউরিটির জন্য কোয়ান্টাম কম্পিউটার ভালো হবে আমরা বলে মনে করতেছি, কারণ এবং কিছু প্রোটোকলও আছে, জানি না এনাফ সময় পাবো কিনা দেখানোর, যে এইখানে ধরেন আপনার ইনফরমেশন কেউ শুনতেছে কিনা এইটা টের পাওয়া যায়, ঠিক আছে? যেমন আপনার আমার কথাবার্তা এখন গভর্নমেন্ট শুনতেছে কিনা জানি না, রাইট? ঠিক আছে, যেটাকে ওয়ারিং বলে। তো যেমন 9/11-এর পরে এবং ওই যে উইকিলিক্সের পরে আমরা জানি যে হ্যাঁ অ্যাকচুয়ালি ইউএস গভর্নমেন্ট সবই শোনে, ঠিক আছে? তো এখন কোয়ান্টাম কম্পিউটারে এরকম প্রোটোকল বানানো যায় যে কেউ অ্যাকচুয়ালি আপনার কথা মাঝখান দিয়ে শুনতেছে কিনা, কোনো ইভসড্রপার আছে কিনা এটা বোঝা যায়, ঠিক আছে? আপনার সাথে আমি কমিউনিকেট করতেছি এবং এটার মাঝখানে কেউ ইভসড্রপিং করতেছে কিনা এটা বোঝা যায়, এবং এটার মূলে আছে এইটাই যে ক্লোন তো করা যায় না। আপনি ধরেন ইনফরমেশন, ক্লাসিক্যাল ইনফরমেশন কপি করে নিয়ে চলে যেতে পারেন, কিন্তু কোয়ান্টাম ইনফরমেশন কিন্তু যে কপি করা যায় না, ঠিক আছে? সো এইটাই আর কি খুব ইন্টারেস্টিং বিষয়। তো দেখি আমরা সামনে দেখার সুযোগ পাইলে, মানে সময় পাইলে সবই দেখাবো, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে 5টা বেজে গেছে, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। যাদের কোনো কোয়েশ্চেন নাই বা হচ্ছে বাস আছে তারা চলে যেতে পারেন, সমস্যা নেই। মানে অ্যাটেন্ডেন্স দিয়ে নাজির আহমেদ মারুফ নাই, ইবনুল হাসান মায়ুক আছেন, রায়ানা ইসলাম ফিহা আছেন, মাহবুবুর রহমান নাই, আচ্ছা, নাজিবা তাসনিম আছেন, জান্নাতুল ফেরদৌস
আছেন, তারপরে ওমর নাসিফ চৌধুরী, মেহেদি হাসান শাহেদ, আব্দুর রহমান আরাফাত, আসিফ আহমেদ অপল নাই, তাহমিদুল করিম রনন আছেন? আচ্ছা, ওকে। আজমাইন আফতাব, আচ্ছা। ইফতেখার ইসলাম সাহিল, সরি ইফতেখার আলম সাহিল আছেন? নাই, ওকে। সাদমান সাকিব নাই। ফাতিমা রহমান, আবেদা সুলতানা, সুলতান ওয়াসিউদ্দিন সান নাই। আচ্ছা, আদিয়ান আব্দুর রহমান নাই। ভাস্কর ভট্টাচার্য নাই। আচ্ছা, মোহাম্মদ মাহিদুল আলম আরাফ আছেন। মেহেদি হাসান খান নাই। আবির দাস আছেন। রফিকুদ্দিন কামাল নাই। আফশাফি রহমান আছেন? নাই। আচ্ছা, ইস্তেক আহমেদ বাঁধন আছেন, ওকে। মায়েন শাহরিয়ার কবির আছেন। তিসাম সাজরান আছেন। নুসাইবা সৌদা আচ্ছা। ওয়াসিমা ফাহমিদা ঐশী আছেন। অরণ্য পল দিব্য আছেন। আহনাফ জাহিন, শাফাত জামিল নাকিব, মোহাম্মদ শাহরিয়ার আল মুস্তাকিম মিতুল আছেন? নাই। আচ্ছা, মোহাইমিন ইসলাম আছেন? নাই। হ্যাঁ হ্যাঁ, থাকুক, সমস্যা নেই, চলুক। দেখি, আমি অফ করতেছি। আরে কি হইল? ওকে, আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, বলেন। আনতে আর কি সোর্স অ্যালগরিদম এখন পর্যন্ত ইফেক্টিভ বেঞ্চমার্ক, তাহলে এখানে ট্যাপ করতে পারবে না কেন? এখানে মানে এই যে ক্লোন আচ্ছা, করতে পারবে না? ক্লোন করতে পারবে না কারণ হচ্ছে মানে ওই তো থিওরেম, ক্লোন করা যায় না, ঠিক আছে? মানে আপনি দেখাইতে পারবেন যে এরকম করা যায় না। এখন মানে দুইটা কিন্তু দুই প্রবলেম। সোর্স প্রবলেম বলে, মানে সোর্স অ্যালগরিদম বলে আমরা যে কারেন্টলি আরএসএ এনক্রিপশন ইউজ করতেছি, মানে ক্লাসিক্যালি যেই এনক্রিপশন ইউজ করতেছি, ধরেন আমাদের ইউটিউব যাই দেখতেছি, ঠিক আছে, এগুলো সব চেঞ্জ হয়ে যাবে, কারণ অলরেডি কোয়ান্টাম কম্পিউটার যেহেতু বানানো শুরু হয়েছে, ডেফিনেটলি বেশি দিন রাখবে না। তো এইটাকে ব্রেক করা যায়, ঠিক আছে? সো মানে কোয়ান্টাম কম্পিউটিং ইউজ করে। কিন্তু কোয়ান্টাম কম্পিউটিংয়ের আরেকটা ইউজফুল কেস আছে, এইটা দিয়ে আপনি নতুন এনক্রিপশন সিস্টেম বানাইতে পারবেন, ঠিক আছে? এইগুলো হচ্ছে কোয়ান্টাম এনক্রিপশন সিস্টেম। এবং এই এনক্রিপশন সিস্টেমে কেউ যদি শোনে, ইভসড্রপার যদি কেউ মানে আপনার ইনফরমেশন শুনতে থাকে, আপনি প্রবাবিলিটি দেখে বুঝতে পারবেন যে আচ্ছা কেউ একজন শুনতেছে, ঠিক আছে? এটা বোঝা যায়। তো মানে কোয়ান্টাম কম্পিউটিং যেটা দেখায় যে কিছু ক্লাসিক্যাল এনক্রিপশনকে ব্রেক করতে পারে এবং নতুন কিছু এনক্রিপশন সিস্টেম দেয়, যেইখানে নো ক্লোনিং থিওরেমকে কাইন্ড অফ ইউজ করে, মানে এটা তো আসলে ইউজ করা বলে না, এটা কি এক্সিস্ট করে, এই থিওরেমটা আসে যে ক্লোন করা যায় না। তো এই ব্যাপারটাকে ইউজ করে মানে যেন ইভসড্রপিং না করতে পারে সে, বা ইভসড্রপিং করলে যেন আমরা বুঝতে পারি যে হ্যাঁ করতেছে, এইটা টের পাওয়া যায়, ঠিক আছে? যেমন আপনার যদি আজকে ধরেন আপনার মেসেজগুলা, টেক্সট মেসেজ যা আছে ফোনে, তো এইগুলা যদি আরেকজন কেউ কপি করে নিয়ে যায়, আপনি কিন্তু বুঝতে পারবেন না, আপনার টেক্সট মেসেজ আপনার কাছেই আছে। বাট আপনি যদি, যেহেতু নো ক্লোনিং পসিবল, সো এটা যদি কাইন্ড অফ কল্পনা করতে পারেন, আমাদের ডিভাইসগুলো যদি সব কোয়ান্টাম হইতো এবং মেসেজগুলো কাইন্ড অফ কোয়ান্টাম ইনফরমেশন আছে, কেউ যদি অবজার্ভ করতে চাইতো, তাইলে কিন্তু এটা কলাপস করে ডিফারেন্ট মেসেজ হয়ে যাইতো, ঠিক আছে? সো তখন আপনি বুঝতে পারতেন যে আচ্ছা জ্ঞান আছে, ঠিক আছে? ইট সাউন্ডস অ্যাবসার্ড, মানে যেভাবে বলতেছি, বাট হ্যাঁ হ্যাঁ, এন্টাঙ্গেলমেন্ট কিন্তু এখানে ইউজ করি না, এটাও কিন্তু প্রোডাক্ট সেট, এটাও কিন্তু প্রোডাক্ট সেট, এইটা এন্টাঙ্গেলমেন্ট ছাড়াই, ঠিক আছে? মানে জিনিসটা হচ্ছে যে যদি এন্টাঙ্গেলমেন্ট থাকেও তাহলেও ক্লোন করা যায় না, না থাকলেও ক্লোন করা যায় না, ঠিক আছে? কিছু স্পেসিফিক কেস আপনি করতে পারবেন, যেমন আমি যদি জানি যে আচ্ছা যেমন ধরেন আমি বলি, আই গেস এটা বলা উচিত ছিল, দেখি কালকে হয়তো করতে পারবো। ধরেন আমি যখন আর কি